তেমন ইকোনমিক্স কিভাবে তৈরি হলো, সৃষ্টি হলো কেন? কারণ আদিম মানুষ ছিল বর্বর, নোম্যাডস যাদের বলা হয়, যাযাবর। তোমরা ইতিহাস থেকে জানো তারা ঘুরে বেড়াতো। কেন ঘুরে বেড়াতো? কারণ ছিল খাদ্য। খাদ্যের সন্ধানে তাদের ঘুরতে হলো, পেট তো মানবে না। জীবের ধর্ম, মূল যে দুটো ধর্ম, অর্থাৎ খাদ্য এবং বংশবৃদ্ধি, এই দুটো হচ্ছে প্রাণের ধর্ম। তাহলে খাদ্যের দরকার, কিন্তু এক জায়গায় বেশি থাকলে খাদ্যের অভাব দেখা দিত। তাহলে যাই আরেক জায়গা থেকে দেখে আসি ওখানে খাদ্য আছে। এর জন্য তাদের জীবনটা হয়ে গেল যাযাবর, নোম্যাডস। এবং এইখানে আমরা যেটা দেখতে পাই, এখানে প্রথম যে ভাগটা আমরা দেখতে পাই সমাজে, নারী আর পুরুষ। আমরা আজকের আধুনিক অর্থনীতিতে আমরা বলি যেটা ডিভিশন অফ লেবার, ডিভিশন অফ লেবার। এইটা আজকের আধুনিক পৃথিবীতে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ডিভিশন অফ লেবার, শ্রমের বিভাজন। কেন শ্রমের বিভাজনের প্রয়োজন? কেন আজকে আমরা কি বলি? আজকে আমরা বলি শ্রমের বিভাজন এই কারণে দরকার, উৎপাদন দ্রুত গতিতে বাড়াতে হবে। একটা লোক যে চাষ করছে, সে চাষ করে তার ফসল যদি সে নিজেই কাটে, নিজে কেটে সে যদি নিজেই বাজারে নিয়ে বিক্রি করে, তাহলে উৎপাদন কিন্তু দ্রুত গতি পাবে না। কারণ সে যখন বিক্রি করতে যাবে চাষ বন্ধ থাকবে, যখন চাষ করবে বিক্রি বন্ধ থাকবে। তাহলে বিক্রি করলে একটা লোক আর চাষের জন্য যদি একটা লোক থাকে, তাহলে দুটো কাজ সমান তাহলে চলবে। তাই দরকার ডিভিশন অফ লেবার। আধুনিক অর্থনীতি, কিন্তু প্রাচীন অর্থনীতি তখন তো অর্থনীতি ছিল না। তারা কেন করলো? সেখানে যেটা হলো যে কাজ দেখা গেল যে খাদ্য তো দরকার, খাদ্যের জন্য বনে ঘুরে বেড়াতে হবে, পশু শিকার করতে হবে। সেখানে প্রতি পদে রয়েছে বিপদ, অজানা জায়গা, অচেনা জায়গা, সেখানে গিয়ে পড়বো কোন বিপদের মুখে। তাহলে তাদের সঙ্গে কারা থাকতো? শিশু এবং নারী। তাই তাদেরকে সেফ পজিশনে রাখার বলা হতো যে খাবার টাবার যা আছে ঘরের এই কাজগুলো তোমরা করো, আমরা বাইরে থেকে খাবার নিয়ে আসছি। এই নারী পুরুষের মধ্যে প্রথম যে বিভাজন, ডিভিশন অফ লেবার, এটা সামাজিক শ্রম বিভাজন। প্রথম অর্থনীতিতে আমরা এটাকে পাই, শ্রম বিভাজন নারী এবং পুরুষ। এবং সেখান থেকে বলা হয় নারীরা ঘরের কাজ করবে, শিশু লালন পালন, বিভিন্ন পুরুষদের জন্য পোশাক তৈরি, আদার্স কাজ। আর পুরুষরা যাবে বাইরে, তারা পশু শিকার করবে, ফলমূল পেরে নিয়ে আসবে সেই জায়গায়। কারণ তারা ঝুঁকি নিতে পারবে, তারা নিজেদেরকে বিপদ থেকে বাঁচাতে পারার মতো সক্ষমতা সেই পুরুষদের আছে। এইভাবে প্রথম শ্রমের বিভাজন আমরা দেখতে পেলাম, ডিভিশন অফ লেবার ফার্স্ট। তো এই যে জায়গাটা হলো খাদ্য, খাদ্যের যে অভাব, এই খাদ্যের অভাব মানুষকে, আমি আগেই বলেছি, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেত। শুধু যে খাদ্যের অভাব দেখা দিল তাই নয়, তার সঙ্গে যত আমাদের জায়গা থেকে আমরা যেটা দেখি, প্রথম মানুষ যে কাজটা শিখেছিল, উৎপাদনের ফার্স্ট যে কাজটা মানুষের কাছে আসে, সেটা ছিল কি? প্যাস্টোরাল লাইফ, পশুপালন। মানুষ ফার্স্ট উৎপাদনে যে কাজটা করে পশুপালন, পশু শিকার থেকে আসে পশুপালন, তার অনেক অনেক পরে আসে কৃষি। কারণ যে পশু শিকার করা হতো, একদিনে হয়তো আমি পরের দিন আসবো, যতগুলো পেলাম আমি শিকার করে নিয়ে চললাম, তাতে কিছু কিছু পশুকে জ্যান্ত ধরা হতো ফাঁদ পেতে। বাড়িতে আনার পর দেখা গেল কিছুদিনের মধ্যে তাদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তারা বংশ বৃদ্ধি করেছে। তখন তারা বলে, তাহলে ঝুঁকি নিয়ে প্রতিদিন আমার জঙ্গলে পশু শিকার করার দরকার নেই, আমি যদি কিছু পশু ধরে নিয়ে এসে ঘরে রাখি, তাহলে সংখ্যা আপনার থেকে বাড়বে, তাহলে সেগুলোকে আমরা ব্যবহার করতে পারবো। এই জায়গা থেকে তাদের মধ্যে এলো পশুপালন, প্যাস্টোরাল লাইফ।
এবং মানুষের এই সভ্যতাকে বৈপ্লবিকভাবে কয়েক শতক এগিয়ে দিয়েছিল যে দুটো আবিষ্কার, সেই দুটো আবিষ্কারের একটার নাম ছিল চাকা আবিষ্কার আর আরেকটা ছিল আগুনের আবিষ্কার। এই দুটো আবিষ্কার একসঙ্গে মানুষকে কয়েক শতক এগিয়ে দেয় এবং ধীরে ধীরে বিবর্তনের জায়গা আসে। যত সমাজ জীবনের জনসংখ্যা বাড়তে থাকে তাদের প্রয়োজনও বাড়তে থাকে, বিভিন্ন প্রয়োজন, আর শুধু খাবার নয়, বাড়ি, থাকার জায়গা, পোশাক, বিভিন্ন ধরনের তাদের চাহিদা তৈরি হতে থাকে। সমস্যাটা কোথায় দেখা গেল? আমরা যে রিসোর্স বলি, রিসোর্স, আর একটা শব্দ আমরা বলি রিসোর্স। এই যে রিসোর্স যে কোনো দেশের, অর্থাৎ সম্পদ, একটা দেশের সম্পদ হচ্ছে তার রিসোর্স। তো এই যে রিসোর্স, এখানে আমরা যে রিসোর্সগুলোকে দেখতে পাই, আমাদের রিসোর্সে যে জায়গাগুলো আমরা দেখতে পাই, একটাকে আমরা বলি ফিজিক্যাল রিসোর্স, একটাকে বলি আমরা হিউম্যান রিসোর্স, আর একটাকে আমরা বলি ফিনান্সিয়াল রিসোর্স। আমাদের এই যে ফিজিক্যাল রিসোর্সের মধ্যে কি ছিল? বিভিন্ন মাইন্স, ঠিক আছে, এইগুলো বিভিন্ন ফরেস্ট রিসোর্স, ফরেস্ট্রি, বনজ সম্পদ রিসোর্স, এগুলো ফিজিক্যাল। তার মধ্যে ছিল ল্যান্ড, এগুলো ছিল সব ফিজিক্যাল রিসোর্স। এখন এই রিসোর্সগুলো, ল্যান্ড আমরা বাসস্থানের জন্য, চাষের জন্য, এবং চাষটাও মানুষ খুব অদ্ভুতভাবে, প্রকৃতি সবই আমাদের প্রকৃতির দান, অদ্ভুতভাবে শিখেছিল মানুষ। কারণ একটা সময় দাবানল হতো, দাবানল, জঙ্গলে জঙ্গলে আগুন লেগে যেত, প্রচণ্ড উত্তাপ, এই যে গ্রীষ্মের উত্তাপ, আগুন লেগে যেত, পাথরের ঘর্ষণে আগুন লেগে মাইলের পর মাইল জঙ্গল পুরো ছাই হয়ে যেত। তারপরে প্রখর গ্রীষ্মের পর আসতো বর্ষায় সেখানে জল পড়ার পর দেখা গেল সেখানে আবার গাছ জন্মে গেছে। তারা তখন বুঝলো যে তাহলে মাটি এরকম গাছ পুড়িয়ে ছাইয়ের ওপর যদি জল দিয়ে দেওয়া হয়, তার মধ্যে যদি গাছের কোনো বীজ থাকে তাহলে সেটা বেরোবে। এই জায়গা থেকে তারা চাষের ধারণাটা পায় প্রথম, এবং যার জন্য আমরা প্রথম দিকে যে আদিম চাষ দেখি, ঝুম চাষ, ধাপ চাষ, এই চাষগুলো এলো কেন? এই আদিম সমাজ ব্যবস্থা এলো। এই জায়গা থেকে আমাদের ধীরে ধীরে সভ্যতার বিবর্তন ঘটতে থাকে, মানুষ সভ্য হতে থাকে। তার আগুনের আবিষ্কার, চাকার আবিষ্কার তাকে কয়েক শতক এগিয়ে দেয়, তার কাজকে দ্রুতগতিতে নিয়ে যেতে সাহায্য করে, এবং মানুষ এগিয়ে চলে সভ্যতার সঙ্গে সঙ্গে। এই সময়, অর্থাৎ এর অনেক অনেক পরে, মানব সভ্যতার ইতিহাস প্রায় 10 লক্ষ বছরের, আর আমাদের এই সমস্ত ইকোনমিক্সের ধারণা প্রায় 600 থেকে 700 বছরের, কাজে এগুলো আমাদের কাছে একদম নিউ। তাহলে প্রশ্ন হচ্ছে, যখন মানুষ এই জায়গাটা ছিল তখন তাদের কেনাকাটা করতে হতো, তো তাদের তো প্রয়োজনকে নিতে হতো, তাহলে প্রয়োজনটা তাহলে মেটাতো কি করে? তখন তো অর্থ ছিল না, নাম্বার ওয়ান। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আমরা অর্থনীতি, এই ধারণাটা এলো কোত্থেকে? এই যে অর্থনীতি, এই সমস্ত ব্যাপারগুলো না বুঝলাম, ইতিহাস তো এগুলো বলেছে, কিন্তু অর্থনীতি ব্যাপারটা এলো কি করে? এখানে প্রাচীন গ্রিসের যারা দার্শনিক ছিলেন, তারা তো গ্রিসের যে কালচারটা অন্যরকম, তাদের
যে আড্ডা, আমরা যেটা আড্ডা বলি, আমাদের আড্ডায় গসিপিং এবং পরচর্চা পরনিন্দা চলে, ওদের আড্ডায় চলে নিজেকে উন্নত করার জন্য জ্ঞানের চর্চা। এটা হচ্ছে ইউরোপিয়ান আড্ডা, ঠিক আছে? তো আমরা সেই প্রাচীন গ্রিসের যে আড্ডা, সেখানে যারা যারা থাকতেন বিখ্যাত বিখ্যাত দার্শনিক, তাদের মধ্যে একটা সমস্যা নিয়ে আলোচনা হলো। বললো ভাই, আমাদের পরিবারে খাবারটা তো খুব কম, পরিবারের মেম্বার অনেকজন হয়ে গেছে, এই খাবারটাকে কিভাবে খাওয়াবো সবাইকে, এইটাই একটা সমস্যা। কারণ সবাই নির্ভর করছে পরিবারের কর্তার ওপর, আর পরিবারের কর্তার ওপর মাথা ভেঙে পড়েছে যে কাকে কতটা খাবার দেবো বুঝবো কেমন করে। যদি কেউ খাবার না পেয়ে অসন্তুষ্ট হয়, সে তো পরিবার ছেড়ে বেরিয়ে যাবে, বলে আমাকে দেখে না, ভালোবাসে না, আমি তো ছেড়ে দেবো এই পরিবার। তাহলে পরিবারের ভাঙন ধরবে। এই ভাঙনটাকে রোধ করা দরকার। কিভাবে করা যায়, এই নিয়ে তারা যে আলোচনা করত, তার নাম দেওয়া ছিল ইকোনমিয়া, যার নাম ছিল কে, গ্রিকরা কে ব্যবহার করত, ইকোনমিয়া, যার নাম ছিল হাউস হোল্ড ম্যানেজমেন্ট। হাউস হোল্ড ম্যানেজমেন্ট, পরিবার পরিচালনা। খাবার, ওই যে বললাম আদিম মানুষ, যাযাবর মানুষ খাবার নিয়ে এসছে, সবাই খাবার জন্য হাঁ করছে, সবাই ক্ষুধার্ত, তাহলে কিভাবে খাবারটা বন্টন হবে? তাহলে বলা হলো এমন বন্টন হবে যাতে সকলেই তৃপ্ত হয়, কোনো ওয়েস্টেজ না হয়, সবাই তৃপ্ত হয়, অর্থাৎ সবাই স্যাটিসফাইড হবে, কোনো ওয়েস্টেজ হবে না এবং ডিপ্রাইভেশনও হবে না। তাহলে কি বলা হলো, পরিবারের যারা বৃদ্ধ এবং শিশু, এই পরিবারের যারা কর্তা বা কর্ত্রী, তারা আগে খাওয়ালো বৃদ্ধ আর শিশুদের। বাড়িতে দেখবে আগে খেতে দেওয়া হয় যারা বয়স্ক বাবা মা বা বাচ্চাদের, কারণটা হচ্ছে এটা, ওদের আগে পেট ভরে খাই দেওয়া যাক, তারপরে যেটা থাকবে আমরা নেব। তাহলে এই যে ডিস্ট্রিবিউশন, কেন? কারণ আমাদের হাতে তো আনলিমিটেড জিনিস নেই, লিমিটেড। তাহলে সেইটাকে আমি সবার মধ্যে সেইভাবে দেবো যাতে সবাই তৃপ্ত হয়, কেউ ডিপ্রাইভ না হয়। এটারই নাম হচ্ছে এফিসিয়েন্ট অ্যালোকেশন অফ রিসোর্সেস। এই যে রিসোর্সের কথা বলছি, খাদ্য বলো, জমি বলো, অন্যান্য রিসোর্স বলো, এফিসিয়েন্ট অ্যালোকেশন দরকার, ওয়েস্টেজ হবে না, ডিপ্রাইভেশন হবে না, সেইভাবে করাকে বলা হয় এফিসিয়েন্ট অ্যালোকেশন। আমরা এই শব্দগুলো শুনবো কিন্তু মানে বুঝবো না, তাই মানেটাকে আগে পরিষ্কার করে দেওয়া হচ্ছে যে যখন আমরা এই শব্দগুলো উচ্চারণ করব তার মানে কোন ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবো ধরবো। তো এই জায়গা থেকে অর্থাৎ দেখা গেল, মানে প্রায় অষ্টাদশ শতাব্দীর সময় বিখ্যাত গ্রিক দার্শনিক, তার নাম ছিল অ্যারিস্টটল। তো অ্যারিস্টটল, তার বক্তব্য ছিল যে আমরা তখন তো দার্শনিকের ব্যাপার, দর্শনের ব্যাপার, এবং দর্শনকে বলা হয় মাদার অফ অল সাবজেক্ট, সমস্ত সাবজেক্টের উৎপন্ন দর্শন থেকে, আবার আলটিমেট সব সাবজেক্ট দিয়ে মিশে গেছে দর্শনে। তো সেই দার্শনিক আলোচনাতে অ্যারিস্টটলের প্রশ্ন হলো হোয়াট ইজ ওয়েলথ, কাকে বলবো ওয়েলথ। প্রাচীনকালে হোয়াট ইজ ওয়েলথ, অ্যারিস্টটল যে প্রশ্নটা রাখলেন, হোয়াট ইজ ওয়েলথ, ওয়েলথ কাকে বলবো? আমরা রিসোর্স একটা শব্দ বললাম, আর একটা শব্দ বলছি ওয়েলথ। আমরা প্রত্যেকটা শব্দকে আলাদা আলাদাভাবে চিনব।
তাহলে ওয়েলথ কি রিসোর্স নয়? হ্যাঁ রিসোর্স। রিসোর্স কি ওয়েলথ নয়? হ্যাঁ রিসোর্স ও ওয়েলথ। তাহলে বেসিক ডিফারেন্সটা কি? জায়গাটা। ঠিক আছে, তো আমরা আসছি পরে বেসিক ডিফারেন্সে। আগে বলে ওয়েলথ। অ্যারিস্টটল কি মনে করতেন? তৎকালীন যারা দার্শনিক ছিলেন তারা ওয়েলথ কাকে বলতেন? সেই সময় ওয়েলথ বলতে বোঝানো হতো অর্থাৎ গোল্ড ইজ ওয়েলথ। তাহলে এটা ফিজিক্যাল রিসোর্স, ফিজিক্যাল রিসোর্স নেচারে পাওয়া যায় গোল্ড। গোল্ডকে ওয়েলথ বলা হতো কেন? ওয়েলথ বলতে তারা কি মিন করেছিলেন? ঠিক আছে, কেন গোল্ডকে বলা হলো? কারণ গোল্ডের মধ্যে দুটো ধর্ম দেখা গেল। এই গোল্ডের মধ্যে টু প্রপার্টিজ কি কি? নাম্বার ওয়ান, এক হচ্ছে সিম্বল অফ পাওয়ার, দুই ফ্রিজিং পারচেজিং পাওয়ার। ফ্রিজড পারচেজিং পাওয়ার, জমাট বাঁধা ক্রয় শক্তি, জমাট বাঁধা ক্রয় শক্তি, আর সিম্বল অফ পাওয়ার লাক। গোল্ড প্রকৃতিতে আমরা প্রায় মুক্তভাবে পেতে পারতাম বা পেতামও। তার বৈজ্ঞানিক কারণ কি? এর বৈজ্ঞানিক কারণ এটা তড়িৎ রাসায়নিক শ্রেণীর তলার দিকে খুব ভারী মৌল, তার ফলে সহজে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে না, তাই একে প্রকৃতিতে মুক্তভাবে পাওয়া যায়। আর গোল্ড হলুদ বর্ণের একটা উজ্জ্বল ধাতু। সেই উজ্জ্বল ধাতুর মধ্যে সূর্য বা চন্দ্রের প্রতিচ্ছবি তৈরি হতো ধাতুর মধ্যে, যেমন কাঁচের মধ্যে পড়ে এরকম। মানুষ, তৎকালীন মানুষ, তখন তো শিক্ষা দীক্ষা এতটা উন্নত ছিল না, তো মানুষ দেখতো সূর্য দিন রাত করছে, সূর্যের আলো, প্রকৃতির বিভিন্ন পরিবর্তন, নদীর জোয়ার ভাটা। তাহলে সূর্য এবং চন্দ্রের যে ক্ষমতা মানুষকে আশ্চর্য করে তুলেছিল, আর তারা সে ক্ষমতা পেতে চাইতো নিজেদের মধ্যে। আর এই ক্ষমতা পাওয়ার জন্য তারা সোনার ধাতুর বিভিন্ন গয়না নিজেরা পরতো অঙ্গে, যাতে ওই পাওয়ার, তারা বিশ্বাস করতো পাওয়ারটা ধাতুর মধ্যে দিয়ে তাদের শরীরে প্রবেশ করছে। কারণ সোনা থাকা মানে আমার এই সোনার বিনিময়ে সবাই সোনা চাইতো, যেহেতু সোনার ভিতরে এই ক্ষমতা রয়েছে, তাই যে যত পারতো সোনা নিতে চাইতো। কিন্তু সোনা তো প্রকৃতিতে খুব অনেক কম, সবাই তো পেত না। তাহলে কারা পেত? যাদের মাসেল পাওয়ার ছিল, তার জন্য ছিল যুদ্ধ, লুণ্ঠন, হত্যা। আমরা ইতিহাসে এইগুলোই পাই। ইতিহাসে যে ইতিহাস তৈরি হয়েছে সেই ইতিহাসই ছিল হত্যা, লুণ্ঠন আর যুদ্ধের। কারণটাই ছিল সম্পদের দখল। আজও যে এটা পাল্টে গেছে তা নয়, আজও একই রকম রয়েছে, শুধু মোড়কটা পাল্টে গেছে, ওপরের মলারটাকে চেঞ্জ করে দিয়েছে, কিন্তু আজও একই লড়াই চলেছে। তাহলে একজনের কাছে গোল্ড থাকা মানে কি? সে যা ইচ্ছে তাই কিনতে পারবে। তার কাছে গোল্ড থাকা মানে কি? সে সেটা খরচ করে তার বড় বড় সেনাবাহিনী তৈরি করতে পারবে।
তাহলে তাহলে প্রত্যেকের মনের ভেতরে ইচ্ছে থাকতো আমি কত বেশি সোনা আহরণ করতে পারবো। তাই সোনাকে সেই সময় মনে করা হতো ওয়েলথ। কিন্তু অ্যারিস্টটল যে ধরনের দার্শনিক ছিলেন, তিনি বললেন যে বস্তু মানুষের মধ্যে হিংসা ছড়াচ্ছে তা নিয়ে আমি আলোচনা করব না। তিনি আর এটা নিয়ে এগোলেন না। তার তত্ত্ব ওই গোল্ড ওয়েলথ এই অবধি তিনি ছাড়লেন, ডিস্ট্রিবিউশনে কোনো কথা বললেন না। এর প্রায় 2500 বছর বাদে এলেন আরেকজন দার্শনিক, ব্রিটিশ দার্শনিক, নাম ছিল অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ অ্যারিস্টটলের ফেলে যাওয়া আলোচনাটাকে শুরু করলেন। তিনি বললেন ওয়েলথ, গোল্ড কে যে ওয়েলথ বলেছে, তাহলে গোল্ড পেতে গেলে তো লড়াই, লুণ্ঠন, হত্যা এইগুলো দরকার, হিংসা ছড়াবে এটা। তাহলে ওয়েলথ কোনটা হবে? তাহলে ধরেই নি তিনি বললেন গোল্ড ওয়েলথ, তাহলে গোল্ড আমায় পেতে হবে। অ্যাডাম স্মিথ এই দিক থেকে ভাবলেন যে গোল্ড আমি নেব কোনো যুদ্ধ, কোনো হত্যা, কোনো লড়াই ছাড়া, তাহলে কোনো গোলমাল নেই। অ্যারিস্টটল তো এই জন্যই ছেড়ে দিয়েছিলেন যে গোল্ড পেতে গেলে তো এটা করতেই হবে। তো আমি যদি এমন কোনো পথ দেখাতে পারি যে গোল্ড পাবো অথচ যুদ্ধ করতে হবে না, লুণ্ঠন করতে হবে না, হত্যা করতে হবে না, অ্যাডাম স্মিথ সেই তত্ত্বটা দিলেন তার বিখ্যাত বই অ্যান ইনকুয়ারি। তার অ্যাডাম স্মিথের বিখ্যাত বই, অর্থাৎ বুকটার নাম হচ্ছে অ্যান ইনকুয়ারি ইন্টু দ্য নেচার and causes of the wealth of nations, published by Adam Smith in 1776. যাকে সংক্ষেপে বলা হয় ওয়েলথ অফ নেশন, বইটাকে ছোট্ট করে বলা হয় ওয়েলথ অফ নেশন। অ্যাডাম স্মিথের যুক্তি কি ছিল? আমার শোনা দরকার। তাহলে আমার যা রিসোর্স আছে, আমি রিসোর্স দিয়ে পেনটা তৈরি করব। আমার যা রিসোর্স আছে আমি পেন তৈরি করলাম। এই পেনটা তৈরি করে আমি যদি তোমার দেশে বিক্রি করি, তাহলে বিক্রয়লব্ধ আয় পাবো। সে আয়টা আমাকে গোল্ড দিয়ে তুমি কিনবে, তাহলে যত বেশি বিক্রি করবো তত গোল্ড আসবে। তাহলে যত বেশি গোল্ড তত বেশি পাওয়ার, তত বেশি লাখ। তাহলে বেশি করে গোল্ড পেতে গেলে কি করতে হবে? বেশি করে উৎপাদন। বেশি করে উৎপাদন করলে কি হবে? বেশি করে রপ্তানি। বেশি করে রপ্তানি করলে কি হবে? বেশি করে সোনা আয়। বেশি করে সোনা এলে কি হবে? আমার পাওয়ার বাড়বে, আমার ওয়েলথ বাড়বে। তাহলে এর জন্য লুণ্ঠন, হত্যা, যুদ্ধের দরকার নেই। তাই অ্যাডাম স্মিথের বক্তব্য হলো গোল্ড ইজ নট ওয়েলথ। তিনি প্রথমে এটাকে কেটে দিলেন। তিনি বলেন ওয়েলথটা তাহলে কি? প্রোডাকশন। প্রোডাকশন ইজ দ্য ওয়েলথ অফ নেশন। যে দেশের প্রোডাকশন যত বেশি, তার হাতে তত বেশি ইনকাম, তত বেশি গোল্ড। তাই প্রোডাকশন হয়ে গেল ইকোনমিক্সের মূল ভিত্তি। প্রোডাকশন হয়ে গেল ইকোনমিক্সের মূল ভিত্তি।
তাহলে তোমার এবার বক্তব্যে স্যার প্রোডাকশনটা বলছেন, এর মানে কি? আপনি যে বললেন প্রোডাকশন, এটা কি? তাহলে আমরা যদি প্রোডাকশনটাকে পোস্টমর্টম করি, প্রোডাকশন এটাকে কাকে বলবো? ইট ইজ এ প্রসেস or a mechanism by means of which one state of matter transform into another state of matter. It is three kinds. Number one, agriculture, production, that the transform one state of matter into another state quantitatively. Number two, industrial, production, transform one state of matter into another state qualitatively. 3 নম্বর, স্পেশাল, প্রোডাকশন, দেখা যাচ্ছে না, স্পেশাল প্রোডাকশন ট্রান্সফর্ম matter from one state into another state ঠিক আছে, স্পেশালি আজকে আমি তোমাদের পুরোটাই শুধুমাত্র ইকোনমিক্সের কনসেপ্ট, আমি কিচ্ছু পড়াচ্ছি না। আজকে যে টার্মিনোলজিগুলো শুনবো সেই তার মানেগুলোকে বলছি আমি, জাস্ট মানে, মিনিং, শব্দটা পড়লে যেন আমার চোখের সামনে ভাসে এটা কি বলছে।
ঠিক আছে? তো আমরা এগ্রিকালচার, ধান, একটা গাছে কি একটা ধান হয়? একটা আম গাছে কি একটা আম হয়? তাহলে এখানে আমি একটা আমের চারা পুঁতলাম, আম গাছে প্রচুর আম, কোয়ান্টিটেটিভ চেঞ্জ, পরিমাণগত রূপান্তর। কৃষিতে এটা দেখতে পাই, পরিমাণগত রূপান্তর কৃষিতে। ঠিক আছে? অর্থাৎ একটা মুরগি একসঙ্গে 10টা ডিম পারলো, পরিমাণগত রূপান্তর। একটা মাছ কয়েক হাজার মাছের পোনা দিল, কোয়ান্টিটিভ রূপান্তর। এটা হচ্ছে প্রোডাকশন ইন এগ্রিকালচার। আর ইন্ডাস্ট্রি কোয়ালিটি, কাঠ কেটে চেয়ার টেবিল তৈরি করা হলো, গাছের তুলো দিয়ে সুতো কাপড় তৈরি করা হলো। আমার এখানে পরিমাণ পাল্টালো না, আমার গুণগত চেঞ্জ হলো। অর্থাৎ যে গাছের গুঁড়িটা ছিল, সেই গাছের গুঁড়িটাকে কেটে তাকে সাইজ করে আমি চেয়ার টেবিল তৈরি করলাম। এইটা হলো গুণগত। বলো বলো। এগ্রিকালচার, দ্য ট্রান্সফর্ম ওয়ান স্টেট অফ ম্যাটার ইন্টু অ্যানাদার স্টেট কোয়ান্টিটেটিভলি, পরিমাণগতভাবে, পরিমাণগত, কোয়ান্টিটেটিভ পরিমাণ, পরিমাণ, তারপরে কোয়ালিটিভ গুণগত। আর স্পেশালি মানে স্থানগত, মাটির তলার কয়লা, মাটির তলায় ক্রুড পেট্রোল, এগুলো তো আমরা নিতে পারছি। আমরা তৈরি করছি কি ক্রুড পেট্রোল মাটির তলায় গিয়ে, না কয়লা তৈরি করছি, এক জায়গা থেকে উত্তোলন করে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি। তাই একে বলা হয় স্পেশাল। স্পেশাল মানে স্থানগত, এক প্লেস থেকে আরেক প্লেস, এর নাম স্পেশাল। বুঝে গেল? তাহলে এই হচ্ছে জায়গাটা আমরা উৎপাদনের যে আইডিয়া, উৎপাদন কি, আমি প্রোডাকশন বলছি, তুমি শুনলে প্রোডাকশন একটা শব্দ, কিন্তু তোমার মাথায় কাজ করছে না হোয়াট ইজ প্রোডাকশন ব্যাপারটা, কিন্তু মাথার মধ্যে সঙ্গে ছবি ভাববে প্রোডাকশনটা কি, আমার ছবি। তাহলে এই প্রোডাকশন শব্দটা আমি কোনোদিন ভুলবো না। তুমি বলতে পারো স্যার প্রোডাকশনটাকে আমি ক্রিয়েশন বলতে পারি না, বলতে পারি না। ক্রিয়েশন আর প্রোডাকশন আলাদা। প্রোডাকশন করতে গেলে হিউম্যান লেবার লাগবেই লাগবে, ক্রিয়েশন করতে গেলে লাগে না। বলে না কখনো বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে, বলা হয় নিম্নচাপ সৃষ্টি হয়েছে। সৃষ্টি মানুষ করে না, সৃষ্টি প্রকৃতি তৈরি করে। প্রোডাকশন মানুষকে করতে হয়। এখন এই জামাটা যে তৈরি করেছে তাকে আমি চোখে দেখতে পেয়েছি? এই টেবিলটা যে তৈরি করেছে তাকে কি আমি চিনি? না। তাহলে কেউ না কেউ তৈরি করেছে। তাহলে এই যে তৈরি কে করেছে এটা আমার চোখের সামনে নেই, অদৃশ্য, তাকে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু এটা তো আর এমনি এমনি নিজে নিজে তৈরি না, অটোমেটিক কেউ তো করেছে। তাহলে কেউ করেছে আমি বুঝতে পারছি, কিন্তু কে করেছে আমি বুঝতে পারছি না। তাই এর নাম অ্যাবস্ট্রাক্ট লেবার, বিমূর্ত শ্রম। যে শ্রম আমার চোখের সামনে দাঁড়িয়ে নেই তাকে বলা হয় বিমূর্ত। বিমূর্ত মানে যার মূর্তি আমার কাছে নেই। ঠিক আছে? তাকে বলা হয় বিমূর্ত। একে বলা হয়, ইংরেজিতে বলা হয় অ্যাবস্ট্রাক্ট লেবার, অ্যাবস্ট্রাক্ট। আর এই যে আমি তোমাদের পড়াচ্ছি, আমার লেবারটা দিচ্ছি, তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ কে পড়াচ্ছে, এটাকে বলা হয় কংক্রিট লেবার। যাকে তুমি চেনো, যাকে তুমি দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে কংক্রিট। আর যাকে তুমি দেখতে পাচ্ছ না অথচ রূপান্তরটা পেয়ে গেছো, তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট। মূর্ত শ্রম কংক্রিট, বিমূর্ত শ্রম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তুমি কোথাও যদি শব্দ পাও আর তোমার গোলমাল হবে না। ঠিক আছে? তাহলে আমাদের অ্যাডাম স্মিথ যে জায়গাটা বললেন, তিনি বলেন প্রোডাকশন ইজ দ্য ওয়েলথ অফ নেশনস। ক্লিয়ার? কিন্তু এটা বলতে গিয়ে সেই জায়গায় সেই গ্রিক দার্শনিকদের যে সমস্যা, সেই সমস্যাটা আমাদের চোখের সামনে এলো। ওদের সমস্যা ছিল ছোট্টখাট্ট, বুঝলো ভাই খাদ্যটা কি করে বন্টন করব। তাই একটা পরিবারের যে দায়িত্ব খাদ্য, যখন সেটাকে একটু লার্জ স্কেলে দেখলাম, রাষ্ট্র, তো রাষ্ট্রের পরিবার কারা? নাগরিক। তাহলে রাষ্ট্রের হাতে রয়েছে জমি, রয়েছে আদার রিসোর্স। তাহলে সেই রাষ্ট্রের নাগরিকদের প্রত্যেকের তার উপর অধিকার আছে। তাহলে রাষ্ট্রকে বন্টন করতে হবে কে কতটা জমি পাবে। তাহলে রাষ্ট্র কি করে করবে? রাষ্ট্রের হাতে লিমিটেড
আমার চাষের জন্য জমি চাই, আমার বসবাসের জন্য জমি চাই, আমার রাস্তার তৈরির জন্য জমি চাই, আমার কলকারখানার জন্য জমি চাই। বিভিন্ন মানুষ বলছে আমাদের জমি চাই, কিন্তু জমির পরিমাণ সীমাবদ্ধ। এই পৃথিবীতে জমির পরিমাণ আর বাড়ানো যাবে না। 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। কিন্তু জমির চাহিদা, যত জনসংখ্যা বেড়েছে, সভ্যতার বিবর্তন হয়েছে, তত জমির চাহিদা বেড়েছে। তাহলে ন্যাচারাল রিসোর্স, জমি ন্যাচারাল রিসোর্স। তাহলে এই রিসোর্সকে আমাকে এমনভাবে দিতে হবে যাতে প্রত্যেকটা মানুষের অভাব পূরণ হয়, কেউ যেন ডিপ্রাইভ না হয়। কারণ আমাদের সরকারের লক্ষ্যই হচ্ছে এফিসিয়েন্ট অ্যালোকেশন অফ রিসোর্স। আমরা একটু আগেই বললাম, অর্থাৎ এফিসিয়েন্সি মানে হচ্ছে ওয়েস্টেজ হবে না, ডিপ্রাইভেশন হবে না, কেউ বঞ্চিত হবে না, কোথাও নষ্ট হবে না। অর্থাৎ জায়গাটা কোথায় এলো? অর্থাৎ আমরা যেটা করতে চাইলাম, আমাদের প্রবলেম কি প্রবলেম? অর্থাৎ অর্থাৎ ফান্ডামেন্টাল প্রবলেম অফ ইকোনমিক্স কাকে বলা হয়? স্কারসিটি। ফান্ডামেন্টাল প্রবলেম অফ ইকোনমিক্স। কি হলো না, আমাদের দুটোর মধ্যে লিঙ্ক আপ করতে হলো। অর্থাৎ দ্য প্রবলেম ইজ হাউ টু স্যাটিসফাই আনলিমিটেড human wants with limited natural resources. অর্থাৎ একদিকে লিমিটেড রিসোর্স আর আরেকদিকে আনলিমিটেড হিউম্যান ওয়ান্টস। এই দুটোর মধ্যে লিঙ্ক আপ করতে হবে। কি করে করা যাবে? হাউ টু সলভ, how to find a way to link up limited resource with unlimited wants। এইটার জন্য বিশেষ করে চর্চা, আলোচনা শুরু করা হলো। তার নাম হলো এই যে ডিসকাশন, অর্থাৎ স্পেশাল অ্যান্ড লজিক্যাল and scientific discussion known as economics। বুঝে গেল? তাহলে এইটা নিয়ে যে বিশেষ আলোচনা, কি করে এই সমস্যার সমাধান করব, তার জন্য বিভিন্ন দার্শনিক থেকে আরম্ভ করে বৈজ্ঞানিক, সামাজিক বিজ্ঞানী তারা আলোচনা করে তাদের যে আলোচনার যে নির্যাস, সেটা একটা বই আকারে এলো, তার নাম হলো ইকোনমিক্স। ঠিক আছে?
তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম ইকোনমিক্স। ইকোনমিক্স এটা কি? এ স্টাডি অফ সাবজেক্ট রিগার্ডিং প্রিন্সিপল and theory of consumption, production, distribution, allocation, utilization, etc. তাহলে এটা কি আলোচনা করে? প্রিন্সিপল অ্যান্ড থিওরি। এটা কি? এটা একটা সাবজেক্ট। ইকোনমিক্স হচ্ছে একটা সাবজেক্ট। ঠিক আছে, আর একটা শব্দ আমরা কি শুনি? ইকোনমি। এটা কি? এটা হচ্ছে স্টাডি অফ অ্যাপ্লিকেশন অফ দ্য থিওরি অ্যান্ড প্রিন্সিপল of economics. It is a place where economic activities carried out under certain rules and regulations. ইন্ডিয়ান ইকোনমি আমেরিকান ইকোনমি এক নয়। উৎপাদন তত্ত্ব দুটোর ক্ষেত্রে সেম। ইকোনমিক্স আলোচনা উৎপাদন কি, উৎপাদন কীভাবে হয়, শর্ট রান উৎপাদন, লং রান উৎপাদন, উৎপাদনের নিয়ম সব জায়গায় এক। কিন্তু অ্যাপ্লিকেশান, আমরা এখানে উৎপাদন করার জন্য হয়তো হিউম্যান লেবার, ওরা হয়তো যন্ত্র ব্যবহার করে। ওদের ওখানে পুঁজি বেশি, আমাদের এখানে লেবার বেশি। ওদের ওখানে যে গাইডেন্স, যে ল, লেবার ল, আমাদের এখানে লেবার ল আলাদা। তাহলে অ্যাপ্লিকেশানটা আলাদা আলাদা। চায়নার ইকোনমি সেই চাইনিজ ইকোনমি, আমেরিকান ইকোনমি মার্কিন ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমি। ইকোনমি আলাদা, বাট ইকোনমিক্স সেম ফর অল কান্ট্রিজ। ঠিক আছে, তাহলে ইকোনমিক্স আর ইকোনমির মধ্যে ফারাকটা বোঝা গেল। একদম বেসিক কনসেপ্ট এগুলো পড়তে গেলে আগে আমার ভেতরে এই 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 ধারণাগুলো আগে ঠিকঠাক ক্লিয়ার থাকা চাই। কেন পড়ছি, কি পড়ছি, জায়গাটা। এবার এই যে ইকোনমিক সাবজেক্ট আমরা বলছি, এই যে আমরা বলছি ইকোনমিক সাবজেক্ট, ইকোনমিক্স, এইটা আমাদের ভাগ করা হয়, একটাকে বলা হয় পজিটিভ ইকোনমিক্স, আরেকটা বলা হয় নর্মেটিভ ইকোনমিক্স। পজিটিভ ইকোনমিক্স এটার দুটো পার্ট, একটা মাইক্রো
ইকোনমিক্স আর একটা ম্যাক্রো ইকোনমিক্স। ঠিক আছে, এর বাইরে আমরা আরো দুটোকে পাই, মাইক্রো ম্যাক্রোর বাইরে আমরা আর দুটোকে পাই। একটাকে বলা হয় মেসো ইকোনমিক্স, আরেকটাকে বলা হয় মেটা ইকোনমিক্স। মেটা ইকোনমিক্স, বলো। এটা মেসো, MESO, মেসো ইকোনমিক্স, অর্থাৎ এটা হচ্ছে কম্বিনেশন অফ মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স। আর এইটা হচ্ছে ইকোনমিক্স অফ এথিক্স। ঠিক আছে, এথিক্স অ্যান্ড প্রিন্সিপল। এটাকে মেটা ইকোনমিক্স বলে। বর্তমানে আমরা এই মেটা ইকোনমিক্সের দিকে ধীরে ধীরে এগোচ্ছি। ঠিক আছে, আর মেসো ইকোনমিক্স ঠিক মাইক্রো নয়, ম্যাক্রো নয়। ধরো আজকে যদি আমি একটা ইন্ডাস্ট্রির কথা বলি, যেটা মাইক্রো ম্যাক্রো কম্বিনেশন, ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ, সেটা যেমন ম্যাক্রোতে বলা যায়, মাইক্রোতে বলা যায়। তো সেই জায়গা থেকে আমরা বলি মেসো। আর মাইক্রো ইকোনমিক্স হচ্ছে ইন্ডিভিজুয়াল ইকোনমিক্স, এটাকে বলা হয় ইন্ডিভিডুয়াল ইকোনমিক্স। আর এটাকে বলা হয় এগ্রিগেট ইকোনমিক্স। নর্মেটিভ ইকোনমিক্সকে বলা হয় ওয়েলফেয়ার ইকোনমিক্স। অর্থাৎ পজিটিভ ইকোনমিক্স মানে হচ্ছে পজিটিভ ইকোনমিক্স, এটার মানে হচ্ছে হোয়াট হ্যাজ ডান। আর নর্মেটিভ ইকোনমিক্স মানে হচ্ছে নর্মেটিভ ইকোনমিক্স মানে হচ্ছে হোয়াট অট, OUGHT, টু বি ডান। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো পজিটিভ ইকোনমিক্স বলছেন কেন, কি এটা, তুমি স্যার নর্মেটিভ ইকোনমিক্সে কি, প্রত্যেকটির আমি কার্য কারণ একদম মানে ওয়ার্ড বাই ওয়ার্ড আমি ব্যাখ্যা দিচ্ছি ইকোনমিক্সের। মানে পুরো ইকোনমিক্সটাকে একদম পোস্টমর্টেম করে দেবো, তার ওয়ার্ড, প্রত্যেকটি ওয়ার্ডের কি মানে, তার কি সিগনিফিক্যান্স। বলো বলো। নর্মেটিভ ইকোনমিক্স হচ্ছে হোয়াট অট টু বি ডান, কি করা উচিত আর কি করা হয়েছে। তোমার পেট ব্যথা হয়েছে, তোমাকে একটা ট্যাবলেট খাইয়ে দিয়েছি, এটা করা হয়েছে পজিটিভ ইকোনমিক্স। কিন্তু তোমাকে যদি লং টার্মে করতে, তাহলে তোমাকে ঠিকমতো কেয়ারে রেখে ঠিকমতো করার, যে এইটা করলে তুমি আর কোনোদিন সেই রোগে আক্রান্ত হবে না, দ্যাট অট টু বি। বোঝা গেল? যেটা করলে আমি লং রান, মানে পজিটিভ ইকোনমি শর্ট টার্ম সলিউশন দেয়, আর নর্মালি লং টার্ম। সবাই বুঝতে পারছো তো? না পারলে বলবে, আমি ব্যাখ্যা দিয়ে দেবো আবার।
সব ব্যাখ্যা আছে। ইকোনমিক্স কিছু কোনো সাবজেক্টই নয়, খুব সাধারণ সাবজেক্ট একটা। অতি সাধারণ সাবজেক্ট। ইকোনমিক্স পড়ার কিছু নেই, জাস্ট কমন সেন্স। কমন সেন্স এগুলো তুমি সব জানো, কি জানো না, শুধু তুমি এইভাবে কোনোদিন ভাবোনি, এইভাবে কোনোদিন তাকিয়ে দেখোনি, তাই মনে হচ্ছে তুমি ইকোনমিক্সে জানো না। কিন্তু এই তো আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। তো তুমি আর পড়বে কি? যেটা তুমি প্রতিদিন তোমার আচরণের মধ্যে রয়ে গেছে, তুমি তাকে আবার নতুন করে কি পড়বে? ঠিক আছে, তাহলে ইকোনমিক্স কী নিয়ে আলোচনা করে? আমাদের ইকোনমিক মাইক্রো ইকোনমিক্স কী নিয়ে আলোচনা করে? মাইক্রো ইকোনমিক্স best be known as price theory এটার কি কি আলোচনা আছে না? প্রোডাকশন, কস্ট, কনজিউমার বিহেভিয়ার। ঠিক আছে, অর্থাৎ প্রাইস অফ গুডস, ডিটারমিনেশন। এখানে কি না? প্রাইস অফ ফ্যাক্টর, ডিটারমিনেশন। কি কি? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। অর্থাৎ ফ্যাক্টর প্রাইস ডিটারমিনেশন, প্রাইস অফ ফ্যাক্টর ডিটারমিনেশন, প্রাইস অফ গুডস ডিটারমিনেশন। অর্থাৎ তুমি যে পেন কিনছো, জামা কিনছো, তার দাম ঠিক করে দেয়। তুমি চাল কিনছো, ডাল কিনছো, তার দাম ঠিক করে দেয়। আবার তুমি লেবার কিনছো, ল্যান্ড কিনছো, তার দামও ঠিক করে। তাহলে ফ্যাক্টর প্রাইস ডিটারমিনেশন করে, গুডস প্রাইস ডিটারমিনেশন করে। বোঝা গেল? ঠিক আছে, আর একটা হচ্ছে মার্কেট মরফোলজি। মার্কেট, মোনোপলিস্টিক, পারফেক্ট কম্পিটিশন, এই যে বাজার, এই বাজার সম্পর্কে আলোচনা করে দেয় মাইক্রো। ডিফারেন্ট টাইপস অফ মার্কেট, এটা মাইক্রো ইকোনমিক্স। তাই মাইক্রো ইকোনমিক্সকে বলা হয় প্রাইস থিওরি। ও দামকে নিয়ে বলে। বলো, কনজিউমার বিহেভিয়ার, ডিমান্ড। তুমি যে বাজারে গিয়ে আজকে খাতা কিনবে, পেন কিনবে, তাহলে তোমার বিহেভিয়ার। তাহলে সেটাও তো এখানে প্রাইস গুডসের মধ্যে। প্রোডাকশান, সে প্রোডাকশানের মধ্যে যে দ্রব্যটা উৎপাদন হচ্ছে তারও দাম, যে প্রডিউসার সে যখন ফ্যাক্টরি কিনছে তারও দাম, র মেটেরিয়ালস কেনার দাম, সুতো কেনার দাম, তুলো কেনার দাম, বীজ কেনার দাম, এটা প্রডিউসারের জায়গা থেকে তার খরচ। বোঝা গেল? সেই জায়গাগুলো আমরা প্রাইস দিয়ে যেগুলো পাবো সেগুলোই আমরা করব, এই জায়গাগুলোতে। তাহলে এইটা সেই জন্য মাইক্রোকে কি বলা হয়? প্রাইস থিওরি। ওর অপর নাম হচ্ছে প্রাইস থিওরি। তাই তোমাকে যদি বলে যে প্রাইস থিওরি ইজ নোন অ্যাজ মাইক্রো, ম্যাক্রো কোনটা? তাহলে মাইক্রো যা, প্রাইস থিওরি তাই, এক সেম। কোনো মাইক্রো বইয়ের নামই হচ্ছে প্রাইস থিওরি। তুমি একটা ইকোনমিক্সের বই দেখতে গেলে লেখা আছে প্রাইস থিওরি, না বা প্রাইস থিওরি আবার প্রাইস নিয়ে কি, আমার তো ইকোনমিক্স দরকার। ওটাই আসলে ইকোনমিক্সের বই, মাইক্রো ইকোনমিক্স, সেই জন্য প্রাইস থিওরি। তাহলে মাইক্রো ইকোনমিক্স এইগুলো নিয়ে আলোচনা করে। ঠিক আছে, বলো কোন জায়গাটা অসুবিধা হচ্ছে? লাস্টের এটা লিখেছি মার্কেট মরফোলজি। তুমি দেখতে পাচ্ছ? বুঝতে পারছো?
নাহলে সামনে আসতে পারো, অত দূরে অসুবিধা নেই, এই সামনে চেয়ার ফাঁকা আছে, সামনে চলে এসো। আচ্ছা, তাহলে ম্যাক্রো কি নিয়ে বলে? ম্যাক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স এর বিষয়বস্তু কি? একটা হচ্ছে থিওরি আর একটা হচ্ছে পলিসি। থিওরি হচ্ছে আমরা যেটা বলি এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট, ঠিক আছে, ইনফ্লেশন মানে প্রাইস লেভেল, ইনফ্লেশন, আমরা যেটা বলি ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল ইনকাম, ঠিক আছে, আমরা যেটা বলি ফিনান্স, ফিনান্স, পাবলিক ফিনান্স, পাবলিক ফিনান্স। পলিসির মধ্যে কি পাই? এখানে পাই ফিসক্যাল পলিসি, মনিটারি পলিসি, এই পলিসিগুলো পাই। বলো, ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি, জিনিসপত্রের দাম বাড়ে, এটাকে আমরা বলি মুদ্রাস্ফীতি, তার ইংলিশের বড় টার্মটাকে বলা হয় ইনফ্লেশন। প্রাইস লেভেল, অর্থাৎ তুমি এটাকে বলতে পারো ডিটারমিনেশন অফ প্রাইস লেভেল, এটাকে বলা হয় প্রাইস লেভেল, ঠিক আছে, লেভেল, প্রাইস লেভেল। ঠিক আছে, এর আগে তাহলে ইকোনমিক্সের ভাগগুলো আমরা দেখলাম, বিষয়গুলো জানলাম। আমরা আমাদের আলোচনা যেটা রয়েছে, আমাদের আলোচনা যেটা রয়েছে যে আমরা যে টার্মগুলো জানবো, যেমন ধরা যাক প্রাইস আর ভ্যালু, এদের সঙ্গে কি সম্পর্ক, প্রাইস সঙ্গে ভ্যালুর কি সম্পর্ক, ভ্যালু কাকে বলবো আর প্রাইস কাকে বলবো। ভ্যালু বলতে আমরা যেটা বুঝবো, অর্থাৎ অর্থাৎ ভ্যালু ইজ দ্য এক্সচেঞ্জ বিটুইন গুডস, ঠিক আছে, আর প্রাইস এটা হচ্ছে এক্সচেঞ্জ বিটুইন মানি অ্যান্ড গুডস।
আগে এইটা ব্যবহার হয় বাটার সিস্টেমে, বাটার সিস্টেম। এইটা আমাদের ব্যবহার হয় মানি ইকোনমিতে। আমরা যখন বলি অর্থাৎ 1 পেন ইকুয়াল টু 2 পেন্সিলস, এটার মানে ভ্যালু অফ 1 পেন ইজ 2 পেন্সিলস, or value of 1 pencil is 1/2 pen. এইটা ভ্যালু মানে এটা ইকোনমিক্সে। আর প্রাইস মানে হচ্ছে, অর্থাৎ আমরা বলি কস্ট অফ 1 পেন ইকুয়াল টু ₹10। ঠিক আছে, মানির সঙ্গে দ্রব্যের বিনিময় প্রাইস, দ্রব্যের সঙ্গে দ্রব্যের বিনিময় ভ্যালু। তাহলে ভ্যালু আর প্রাইসের মধ্যে সম্পর্কটা কেমন? আমরা যদি মনে করি, আমরা যদি কল্পনা করে নিই, ধরে নিই যে মানিও একটা দ্রব্য, মানিটাকেও আমরা এই পেনের মতো একটা দ্রব্য ভাবছি, 10 টাকার কয়েনটাকে একটা দ্রব্য ভাবছি, এই যদি ভেবে নিই, তাহলে আমরা বলতে পারি যে একটা পেন মানে 10 টাকা। তাহলে এটা যদি দ্রব্য হয় তাহলে আমরা বলতে পারি ভ্যালু অফ 1 পেন ₹10। অর্থাৎ মানে ইফ উই কনসিডার মানি ইজ গুড, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে ভ্যালু অফ 1 পেন ইকুয়াল টু 10 ইউনিটস অফ মানি। বলতে পারি তো? ঠিক আছে, তাহলে আমরা এটাকে এইভাবে বলতে পারি যে ভ্যালু অফ 1 ইউনিট, আমরা লিখি ভ্যালু অফ 1 ইউনিট মানি ইকুয়াল টু 1/10 পেন। লিখতে পারি তো? তাই তো? তাহলে 10টা কি ছিল? প্রাইস ছিল, পেনের প্রাইস ছিল। তার মানে এখানে কি লিখতে পারে? 1 ইউনিট ভ্যালু মানে 1/প্রাইস, পেনটার প্রাইস। 10 তো কি ছিল? প্রাইস তো, পেনের দাম ছিল তো, তাহলে এটা প্রাইস। তার মানে কি এইটাকে লিখতে পারে 1/p। তার মানে ভ্যালু অফ মানি ইকুয়াল টু 1/p। তাহলে প্রাইস যদি বাড়ে তাহলে 1/p কমবে। 10-এর জায়গায় যদি 20 হয় তাহলে 1-এর 10 তুলনায় 1-এর 20 আরো ছোট, তাহলে কমে গেল মানে কে কমে গেল? তাই দাম বাড়লে মানির ক্রয় ক্ষমতা কমে, এর নামই ছিল ইনফ্লেশন। তাহলে ভ্যালুর সঙ্গে প্রাইসের সম্পর্ক কি? রেসিপ্রোকাল। দ্য রিলেশন বিটুইন প্রাইস অ্যান্ড ভ্যালু রেসিপ্রোকাল। প্রাইস বাড়লে ভ্যালু কমবে, প্রাইস কমলে ভ্যালু বাড়বে, মানির ভ্যালু বাড়বে। তাহলে রিলেশনটা কি? তাহলে রিলেশন বিটুইন প্রাইস অ্যান্ড ভ্যালু
ইজ রেসিপ্রোকাল। ঠিক আছে, তুমি নিজে এবার দেখতে পাবে জিনিসের দাম বাড়ছে মানে টাকার ক্রয় ক্ষমতা কমে গেছে। আজকে 10 গ্রাম সোনার মূল্য 1 লক্ষ টাকা, তাই তো? একটা সময় 10 গ্রাম সোনায় কেনা যেত 50,000 টাকায়। সেই 10 গ্রাম সোনা যেটা 50,000 টাকায় পাওয়া যেত সেটা আজকে 1 লাখ। তার মানে সোনার দাম বেড়েছে মানে টাকার মূল্য কমে গেছে। প্র্যাকটিক্যালি সেই জন্য ইকোনমিক্সে পড়তে হয় না, বা বাস্তবে তাকিয়ে দেখলে বোঝা যায় কি হচ্ছে। একদম প্র্যাকটিক্যাল ফিল্ডের কাজ। আমাদের স্ট্যান্ডার্ড লিভিং নেমে গেছে। আগে, আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে যাদের মাইনে ছিল 3,000, 4,000, 5,000, তারা 10 গ্রাম সোনা কিনতো 3,000 টাকা। তখন ছিল 10 গ্রাম সোনার দাম 3,000। আজকে তাদের ইনকাম 50,000 আর সোনার মূল্য 1 লাখ। আজকে সে মানে 10 গ্রাম কোথায়, হাফ গ্রাম সোনা তার কেনা তার পক্ষে মুশকিল। তাহলে বুঝতে পারছো তার স্ট্যান্ডার্ড অফ লিভিং কতটা কমে গেছে। তাহলে যতই আমার হাতে টাকা আসুক না কেন, টাকার মূল্য যদি কমে যায় তাহলে স্ট্যান্ডার্ড অফ লিভিংটা কমে যাবে। আজকে তোমার ইনকাম 50,000, কিন্তু তোমার আগে 10 গ্রাম সোনা কেনার ক্ষমতা ছিল, আজকে কিন্তু 50,000 টাকা হওয়া সত্ত্বেও তুমি 10 গ্রাম সোনা কিনতে পারছো না। তা তোমার স্ট্যান্ডার্ড অফ লিভিংটা কমে গেছে। তাহলে এই জন্য বই পড়তে হবে। তোমার বাস্তব তোমাকে বলে দিচ্ছে তোমার স্ট্যান্ডার্ড অফ লিভিং কমেছে কিনা। এইটা তুমি বই পড়ে মুখস্থ করে বুঝবে, কোনোদিনই বুঝতে পারবে না যদি বাস্তবে তাকিয়ে না দেখো। কাজে তোমার চোখের সামনে ঘটনা ঘটছে, তুমি শুধু তাকে বসিয়ে দাও জায়গা যে তথ্যের সঙ্গে, দেখো সব মিলে যাবে। ঠিক আছে, তাহলে ভ্যালু আর প্রাইসের মধ্যে সম্পর্ক হচ্ছে রেসিপ্রোকাল। ঠিক আছে, বার্টার সিস্টেম হচ্ছে যখন দ্রব্যের সঙ্গে দ্রব্যের বিনিময় হয় তখন তাকে আমরা বলি পণ্য বিনিময় ব্যবস্থা। এই পণ্য বিনিময় ব্যবস্থার ইংলিশ হচ্ছে বার্টার, BARTER, বার্টার। বার্টার মানে আগেকার দিনে আমরা যে মানি ব্যবহার করছি, কারেন্সি, পয়সা, ডলার, পেনি, এদের জন্ম মাত্র 500 বছর। আর আগেই বলা মানব সভ্যতার ইতিহাস প্রায় 10 লক্ষ বছর। তাই 10 লক্ষ বছর কি মানুষ না খেয়ে আজ এখানে এসছে? তাহলে খেয়েছি কি করে, কেনাকাটা করেছি কি করে? দ্রব্যের সঙ্গে দ্রব্যের বিনিময়। তা তুমি বলো হঠাৎ করে এটা ছেলে কেন মানিতে গেল? নিশ্চয়ই কিছু সমস্যা। কি সমস্যা? ধরে যাক তুমি চাষি, আমিও চাষি। তুমি উৎপাদন করেছো ধান, আমি উৎপাদন করেছি আলু। তাহলে আমাকে তো চাল খেতে হবে, আর তোমার আলু দিয়ে তরকারি করতে হবে, ভাত দিয়ে খাবে, আলু সেদ্ধ ভাত। তাহলে তুমি কি চাইবে? চাল দিয়ে আলু চাইবে। তুমি ভাই আমার কিছু আলু দাও, না আমার চাল নাও। কিন্তু আমার যদি চাল প্রয়োজন না থাকে তুমি আলু পাবে না। আবার তোমার যদি আলুর প্রয়োজন না থাকে আমি চাল পাবো না। একে বলা হয় অর্থাৎ অভাবের দ্বৈত সমাপতন। বার্টার সিস্টেম তখনই সাকসেসফুল হবে যদি অভাবটা দুজনেরই একসঙ্গে উৎসারিত হয়, তা নাহলে হবে না। তোমার অভাব আছে আমার নেই, তাহলে আমরা তো বিনিময় হবেই না। তাহলে ডাবল কোইন্সিডেন্স অফ ওয়ান্টস, এটা প্রথম শর্ত ছিল বার্টারের। নাম্বার 2, ডিভিসিবিলিটি। ঠিক আছে, ধরা যাক আমি পশুপালক, আমার কাজ হচ্ছে ছাগল, ভেড়া, গরু, মোষ ইত্যাদি। আর তোমার কাজ কাপড় বোনা, তাঁতি। আমার কাপড় লাগবে,
তাহলে কাপড় লাগছে কি তোমাকে একটা গোটা গরু দিয়ে দেবো, না গরুকে কেটে আধখানা করে দেবো, না ছাগলকে আধখানা করে দেবো, অর্ধেকটা একটা ঠ্যাং দিলাম আর একটা রেখে দিয়ে একটা শাড়ি নিয়ে এলাম? করা যাবে না। তাহলে ডিভিসিবল করা যায় না, নন ডিভিসিবল। এটা আর একটা সমস্যা তৈরি করে দিল যে আমার যতটুকু দরকার ততটুকু পাবো না, এমন কিছু দ্রব্যের উৎপাদন আছে। ঠিক আছে। 3 নম্বর, ক্যারি করা। আমি তোমার সঙ্গে বিনিময় করবো, তাহলে আমাকে এক পাল ছাগল নিয়ে তোমার বাড়ি থেকে হাজির হতে হলো জিনিস কেনার জন্য, সম্ভব নয়। এই সমস্যার হাত থেকে বাঁচার জন্য বলা হলে এমন একটা মাধ্যম দরকার যেটা ক্যারি করা সহজ হবে, যেটা ডিভিসিবল হবে, যেটা অভাবের দ্বৈত সমাপতনের উপর নির্ভর করবে না। তোমার অভাব থাকুক না থাকুক কিছু যায় আসে না, আমার প্রয়োজন যেটা আমি পাবো, অর্থ দিয়ে পাবো। তার জন্য এলো মানি। এমন একটা মিডিয়ামকে আনা হলো যেটা অ্যাকসেপ্টেন্স থাকবে ইউনিভার্সাল, যেটা করবে মিডিয়াম অফ এক্সচেঞ্জ, বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে যাবে। তাই দ্রব্যকে সরিয়ে সেখানে আমরা অর্থকে দিলাম, যে অর্থ সবাই গ্রহণ করবে। ঠিক আছে। এই জায়গা থেকে আমরা সরে এসে আমরা বাটার ইকোনমি থেকে চলে আসি মানি ইকোনমিতে, এবং আজকে তো আমরা মানি ইকোনমি থেকে ক্যাশলেস ইকোনমিতে চলে গেছি। আজকে আর মানির দরকারই নেই, শুধু মোবাইল থাকলেই হবে, ফটাফট পেমেন্ট রিসিভ টাকা এইসবে হয়ে যাচ্ছে। তাহলে ক্যাশলেস ইকোনমি, ক্যাশ ইকোনমি থেকে ক্যাশলেস ইকোনমি, ডিজিটাল ইকোনমি, এই জায়গাটা পরিবর্তন আসছে। ঠিক আছে। আমরা যখন মানির ক্ষেত্রেও আমরা পরিবর্তন হবো, মানি যে আজকে যে কারেন্সি নোট যে একবার এসছে তা তো নয়। আগে ছিল গোল্ড, তারপরে এলো সিলভার, তারপরে এলো কপার, আবার কোনো কোনো জায়গায় অন্যান্য দ্রব্য কমোডিটি মানি ব্যবহার করা হতো, তামাক, লবণ, কড়ি, গাছের পাতা ব্যবহার করা হতো দ্রব্য হিসাবে। এগুলোকে বলা হয় কমোডিটি মানি। গোল্ড, সিলভার এদেরকে বলা হয় ফুল বডি মানি, পুরোটাই মানি, ওর মধ্যে কিছু করা যাবে না। তো এইগুলো যখন আমরা মানি পড়বো তখন আমি আবার এই ভাগগুলোকে আমি বলবো, তখন যখন আমি ব্যাংক পড়বো। তার আগে আজকে আমাদের ফান্ডামেন্টাল জায়গাটা আমরা দেখি। তো এইটা হচ্ছে আমাদের জায়গাটা। দ্বিতীয় ব্যাপার আমি যখন লিখলাম যে হাউ টু সলভ আনলিমিটেড হিউম্যান ওয়ান্টস উইথ লিমিটেড রিসোর্সেস, তাহলে তোমার প্রশ্ন হবে স্যার ওয়ান্টস কি? আমরা যে শব্দগুলো শুনি, অর্থাৎ আমরা নিডস, ওয়ান্টস, ডিমান্ডস, তিনটে শব্দের মধ্যে পার্থক্য কি? নিডস মানে হচ্ছে আর ওয়ান্টস specific needs called wants.
স্পেসিফিক নিডস কল্ড ওয়ান্টস। নিডস হচ্ছে বেঁচে থাকার জন্য যা দরকার, অর্থাৎ খাদ্য। খাদ্য আমার নিডস, বেঁচে থাকতে গেলে এটা লাগবে আমার। কি খাবো? পান্তা ভাত না বিরিয়ানি? মটন বিরিয়ানি না চিকেন বিরিয়ানি? স্পেসিফিক নিডস কল্ড ওয়ান্টস, উইলিংনেস, ইচ্ছা। ইচ্ছাটা কি? আমার খাবার ইচ্ছা আছে, কি খাবার খাবো, এই যে ইচ্ছা আমি প্রকাশ করি যে আমি রুটি খাবো না ভাত খাবো। আমি কিসে যাব, পাবলিক ট্রান্সপোর্ট না প্রাইভেট ট্রান্সপোর্ট, এই যে ইচ্ছা, উইলিংনেস, আমার ট্রান্সপোর্টের দরকার, এটা নিডস ট্রান্সপোর্ট। বাট স্পেসিফিক ট্রান্সপোর্ট, পাবলিক আর প্রাইভেট, দ্যাট ইজ স্পেসিফিক নিডস, ওয়ান্টস, উইলিংনেস। ঠিক আছে? আর ডিমান্ড, ডিমান্ড হচ্ছে ঠিক আছে? তাহলে ডিমান্ড মানে কি? উইলিংনেস টু বাই, ইচ্ছে আছে, এবং ইচ্ছেটাকে প্রতিষ্ঠিত হবে ক্রয়ের ক্ষমতার দ্বারা। আমার খুব বিরিয়ানি খাওয়ার ইচ্ছা, পকেটে পড়ে আছে 10 টাকা, পারবো খেতে? তাহলে ইচ্ছে আছে, ক্ষমতা নেই, তাহলে ডিমান্ড তৈরি হবে না। আবার ক্ষমতা আছে, পকেটে আছে 200 টাকা, কিন্তু ইচ্ছে নেই, পেট খারাপ, খেলেই অবস্থা খারাপ হয়ে যাবে, হবে না, ডিমান্ড তৈরি হবে না। তাহলে ডিমান্ড তৈরি হতে গেলে কি থাকতে হবে? ক্ষমতা থাকতে হবে, ইচ্ছে থাকতে হবে, তবে হবে ডিমান্ড। দুটো যখন যুগপৎ কাজ করবে, একসঙ্গে কাজ করবে, ক্রিয়া করবে। আমাদের এশিয়া আফ্রিকাতে কি দেখি? মানুষের ইচ্ছে আছে, ক্ষমতা নেই। আমাদের ইনকাম এত কম, এত পুয়ার ইনকাম, মাথাপিছু আয় এত কম, যে ইচ্ছে আমাদের প্রায় 16 আনা, 1 আনাও পূরণ করার মতো সাধ্য নেই। ইচ্ছেটা মনের মধ্যে চেপে রাখতে হয়, থাক পরে হবে, থাক পরে হবে, এই পরে পরে করতে করতে জীবনটাই কাটিয়ে দেওয়া যায়, কিন্তু হয় না, বাস্তবায়িত করা যায় না। কারণ তাহলে আমাদের এখানে চাহিদা নেই কেন? এশিয়া আফ্রিকাতে আমাদের ক্ষমতা নেই, পার্চেজিং পাওয়ার নেই, ইচ্ছে আছে। এই যে ইচ্ছে আছে, ক্ষমতাটা এলেই ডিমান্ড তৈরি হবে। এই যে ডিমান্ডটা লুকিয়ে আছে, এর নাম হচ্ছে পেন্ট আপ ডিমান্ড। একে বলে পেন্ট আপ, চাপা রয়েছে, সেই ঘুমন্ত আগ্নেয়গিরির মতো। যে মুহূর্তে টাকা আসবে লোকজন দৌড় মারবে বাজারে। পুজোর আগে দেখেছো সব বোনাস পায়, যদি বাই দিয়ে সব দৌড়ি মারামারি লড়াই ঠোকাঠুকি দোকানের ভেতরে, ছোট্ট দোকান, এ ওর মাথা ঠুকছে, ওর মাথা ঠুকছে, সব দেখবে একসঙ্গে হামলে পড়ছে জামা কাপড়ের ওপর। ভয়ঙ্কর ব্যাপার তখন ঘটে দোকানে শুকে এতে, এই ব্যাপারটা। তার কারণ তখন ক্ষমতা চলে আসে, ইচ্ছেটাও থাকে। আর ইউরোপ আমেরিকা, ওদের ক্ষমতা আছে, হাতে টাকা, ইচ্ছেটাই নেই, কারণ ওরা স্যাটিসফাইড, ওদের ঘর স্যাচুরেটেড, ওদের গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, তাই ওদের প্রয়োজন নেই।
তাই ওদের ওখানে চাহিদা তৈরি হয় না, কারণ ওদের ওখানে ইচ্ছে নেই, ক্ষমতা আছে। আমাদের এখানে ক্ষমতা নেই, ইচ্ছে আছে, চাহিদা তৈরি হয় না, দুটো একসঙ্গে কোথাও কাজ করছে না। তাই গোটা বিশ্ব জুড়ে মন্দা, ডিমান্ড নেই গোটা বিশ্ব জুড়ে। এটাই কারণ, বিশ্বজুড়ে মন্দা মন্দা করছে, এটাই কারণ, আর কোনো কারণ নেই। ঠিক আছে, তো এইটা আমরা বলি জায়গাটা, ডিমান্ড যে শব্দটা শুনি তার মানেটা হচ্ছে এটা। এবার আমরা যেটা বলছি যে দ্রব্য আমরা কিনবো, আমরা গাছের গুঁড়িটা কিনি না, কিন্তু গাছের গুঁড়ি দিয়ে তৈরি হওয়া টেবিল, চেয়ার, আলমারি, খাট কিনি। কেন? আমরা তুলো কিনি না, তুলো থেকে সুতো, সুতো থেকে কাপড়, সেই কাপড়ের কাপড় জামা কিনি। কেন? এবং কিনি মানে আমরা দাম দিই। এই দাম দিয়ে এটা কি? ঠিক আছে, আমরা কার জন্য দাম দিই? আমরা দাম দিই তার পেছনে যেটা আমি নেব সেটা আমার কোনো স্পেসিফিক অভাব পূরণ করবে। আজকে আমি তোমাদের ক্লাসে পড়াতে এসেছি, আমাকে বোর্ড আর্ট করতে হবে, তাহলে বোর্ডে লেখার জন্য আমার পেন দরকার, তাই পেনটা কিনেছি। কেন? পেনটার মধ্যে একটা বিশেষ ক্ষমতা আছে, যেটা আমার একটা স্পেসিফিক কাজ, রাইটিংস, এটাকে পূরণ করার ক্ষমতার ভেতরে রাখা আছে। এই যে আমার স্পেসিফিক অভাব দূর করার যে ক্ষমতা বস্তুর, তার নাম হচ্ছে ইউটিলিটি বা ইউজ ভ্যালু। যদি ইউটিলিটির সঙ্গে ইউজ ভ্যালু একটা পার্থক্য আছে, ইউটিলিটি মানে তৃপ্তি, কিন্তু ইউজ ভ্যালু হচ্ছে ব্যবহারিক মূল্য। আমরা আমরা এর ব্যবহারিক মূল্য পেতে চাই। আমরা জামা কিনেছি, জামার ব্যবহারিক মূল্য, ব্যবহার করে আমার আমার অভাব পূরণ হবে, অর্থাৎ যেটা ব্যবহার করে আমার কোনো স্পেসিফিক অভাব পূরণ হবে তার ভিতরে ব্যবহারিক মূল্য। তাহলে এই পেনটার মধ্যে ব্যবহারিক মূল্য কি করে এলো? জামাটার মধ্যে ব্যবহারিক মূল্য এলো কি করে? এ তো ছিল তুলো, সুতো। তাহলে কেউ না কেউ এর আয়দার কোয়ান্টিটিভ আর কোয়ালিটিভ পরিবর্তনের মধ্যে দিয়ে ব্যবহারিক মূল্য তৈরি করেছে। তাহলে কে করেছে? কোনো শ্রম, কোনো লেবার, যাকে আমি চোখে দেখতে পাচ্ছি না। তাহলে সে যে পেনটা তৈরি করেছে, টেবিলটা তৈরি করেছে, তাহলে এই তৈরি করার পেছনে তার আছে ঘাম, তার আছে পরিশ্রম। তাহলে এর একটা দাম তাকে পেতে হবে, রিওয়ার্ড দিতে হবে। সে আমার একটা অভাব পূরণ করে দিচ্ছে দ্রব্যের মধ্যে, তাহলে তার রিওয়ার্ড। তাহলে এ তার মধ্যে তার তার ম্যান পাওয়ার অর্থাৎ মাসেল পাওয়ার, তার নার্ভ পাওয়ার দিয়ে সে কি তৈরি করছে? সে তৈরি করছে বস্তুর মধ্যে এমন একটা ক্ষমতা, যে ক্ষমতা কোনো মানুষের স্পেসিফিক অভাবকে পূরণ করতে পারে, তার নাম ইউজ ভ্যালু। আর ইউজ ভ্যালুটা আমাকে পেতে হবে, কিন্তু এমনি এমনি পাবো না। ওই যে লেবারটা তৈরি করেছে, তাহলে ওই একটা পুরস্কার পাওয়ার হচ্ছে, তার জন্য কি দেবো? এক্সচেঞ্জ ভ্যালু, যাকে আমরা দাম বলি। তাহলে যার ইউজ ভ্যালু আছে তারই এক্সচেঞ্জ ভ্যালু আছে, যার এক্সচেঞ্জ ভ্যালু আছে তারই ইউজ ভ্যালু আছে। বোঝা গেল? যার ইউজ ভ্যালু নেই তার এক্সচেঞ্জ ভ্যালু নেই। তাহলে ইউজ ভ্যালু আর এক্সচেঞ্জ ভ্যালু বোঝা গেল জায়গাটা। এবার ডিমান্ড, যেটা, এই ডিমান্ড কিসের উপর নির্ভর করে? আমরা কিনতে চাই, তাহলে তোমার চাওয়াটা কিসের উপর নির্ভর করে? যদি তুমি তাকিয়ে দেখো, তাহলে তোমার ডিমান্ড নির্ভর করবে কিসের ওপর? একটা হচ্ছে জিনিসটার দাম কত। খুব দাম বেশি হলে আমরা কিনতে পারবো না। তাহলে তোমার চাহিদা থাকবে কি থাকবে না, কতটা থাকবে, এটা নির্ভর করছে কার ওপর? দ্রব্যটার দামের ওপর। তাহলে ডিমান্ড এইটার ডিমান্ড যার উপর ডিপেন্ড করে, অর্থাৎ ফাংশন, ডিমান্ড ইজ দ্য ফাংশন অফ কিসের প্রাইস অফ গুডস। 1 নম্বর, তাই না? যে দ্রব্যটা তুমি কিনছো তার দাম,
দাম কম হলে তুমি কিনবে বেশি, দাম বেশি হলে কিনবে কম, তাহলে প্রাইস অফ গুডস। 2 নম্বর, আর একটা কিছু নির্ভর তোমার ইনকাম, যদি আয় বাড়ে তাহলে তোমার কিন্তু কেনাকাটা বাড়বে, তাহলে আর একটা কিছু ডিপেন্ড করবে ইনকাম। ইনকামের ডিপেন্ড করবে, আর কিছু ডিপেন্ড করবে প্রাইস অফ রিলেটেড গুডস, প্রাইস অফ রিলেটেড গুডস। ঠিক আছে, ধরা যাক স্মার্ট বোর্ড আর এই ইলেকট্রনিক পেন এর দাম এত বেড়ে গেল, এইগুলো আর লাগানো যাচ্ছে না, তখন ব্ল্যাক বোর্ড আর চক, তাহলে রিলেটেড গুডস, সেটা ব্যবহার তার প্রাইস উপর ডিপেন্ড করবে, ডিমান্ড। আর কিসের উপর ডিপেন্ড করবে, তোমার টেস্ট, ঠিক আছে, তোমার টেস্টের উপর ডিপেন্ড করবে। কিসের উপর ডিপেন্ড করবে, টাইমের উপর ডিপেন্ড করবে তোমার ডিমান্ড। কিসের উপর ডিপেন্ড করবে, টেম্পারেচার। কিসের উপর ডিপেন্ড করবে, তোমার অ্যাসেট। ডিমান্ড এইগুলোর উপর ডিপেন্ড করে যায়। ঠিক আছে, খুব সহজ। এখন টেম্পারেচার কেমন বাইরে, ভালোই। তো এখন যদি দোকানে তোমাকে গরম কফি দেয়, খাবে? কি খাবে, আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস? আর খানিক বাদে সন্ধ্যেবেলা যদি বৃষ্টি নেমে ঠান্ডা পড়ে যায়, তখন বলবে একটু গরম চা হলে ভালো হয়। তাহলে টেম্পারেচার হেরে ফেলে তোমার চাহিদা পাল্টে যাবে, তাই না? এই জায়গা থেকে বাস্তবে তুমি দেখতে পাও এইগুলো, তোমার ডিমান্ড চেঞ্জ হয়ে যাচ্ছে টেম্পারেচার চেঞ্জের সঙ্গে সঙ্গে। এখন এত গরম, তোমার মনে হয় একটা পাতলা সুতির জামা পরলেই হবে, হঠাৎ করে ঠান্ডা পড়ে তখন মনে হয় একটা চাদর হলে ভালো হয়, চাদরের ডিমান্ড বেড়ে গেল, তার টেম্পারেচার উপর ডিপেন্ড করবে ডিমান্ড। বুঝে গেল? তাহলে এইগুলো এবার কি, খুব প্র্যাকটিক্যালি আমরা যেগুলো দেখতে পাই, যে দামটাকে আমরা নিজেরা ব্যবহার করি, আমরা বাজারে যাই জিনিস কিনতে গিয়ে আমরা দাম দিই, আমরা দাম জানতে চাই কত দাম। এখন সাধারণত আমরা কি দেখি, যে জিনিসের দাম বেশি হয় সেটা আমরা কম কম কিনি, আর যদি দামটা কম হয় তাহলে বেশি বেশি কিনি। তার মানে দামের সঙ্গে চাহিদার সম্পর্কটা কেমন, রেসিপ্রোকাল। দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। ঠিক আছে, তাহলে আমরা যদি এই দিকে যদি মাপি ডিমান্ড, আর এই দিকে যদি মাপি প্রাইস, তাহলে ডিমান্ড কার্ভ কেমন হয়, লেফট টু রাইট। দাম যখন বেশি তখন ডিমান্ড কম, যখন দাম কম তখন ডিমান্ড বেশি। তাহলে ডিমান্ড কার্ভ কেমন হয়, লেফট টু রাইট, ডাউনওয়ার্ড স্লোপিং, তাই তো? তাই তো?
তাহলে ডিমান্ড কার্ভ লেফট টু রাইট। এখন তোমার প্রশ্ন হতেই পারে যে আপনি যে বলছেন দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, কেন কেন এটা এরকম হয়? তুমি প্রশ্ন রাখতেই পারো যে দাম বাড়লে কেন চাহিদা কমবে। সহজ উত্তর, দাম বাড়লে চাহিদা কেন কমবে এর অনেক ব্যাখ্যা আমরা দিতে পারি। 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে এই, যখন পেনটার দাম 10 টাকা ছিল তখন আমরা সবাই কিনছিলাম, যে পেনটার দাম 50 টাকা হয়ে গেল আমরা সব বাদ হয়ে গেলাম, মাত্র 2জন পড়ে রয়েছে কেনার জন্য। তাহলে সবার যা চাহিদা 2জনের চাহিদার থেকে কম, তার নাম্বার অফ কনজিউমার কমে যাবে, কারণ আমাদের অ্যাফোর্ডেবল লিমিটের বাইরে চলে যাবে, হতে পারে। দ্বিতীয়, দাম বাড়লে চাহিদা বাড়ে, দাম কমলে চাহিদা কমে কেন? ধরা যাক 1 ডজন কলার দাম 60 টাকা, এখন কলার দাম কমে যদি 40 টাকা ডজন হয়, আমি সে 1 ডজন কলাই নিলাম, খরচ করলাম কত? 40 টাকা। তাহলে আমার কাছে পড়ে রয়েছে কত? 20 টাকা। তাহলে আমার কি মনে হবে? ইনকাম বেড়ে গেছে 20 টাকা, সে 20 টাকাতে আমি আরও হাফ ডজন কলা কিনে নেবো, চাহিদা বেড়ে যাবে। ইনকাম বাড়লে চাহিদা বাড়ে, আমি একটু আগেই বললাম, এটাকে বলে রিয়েল ইনকাম বাড়া। রিয়েল যখন আমরা বলবো, আমরা যখন রিয়েল ইনকাম, আর একটা আমরা বলি মানি ইনকাম। এই রিয়েল ইনকাম আর মানি ইনকামের মধ্যে পার্থক্য কি? রিয়েল ইনকাম হচ্ছে, এটা হচ্ছে ইন টার্মস অফ গুডস, আর এটা হচ্ছে ইন টার্মস অফ মানি। ঠিক আছে? যখন আমাকে মানিতে দেবে তখন মানি ইনকাম, যখন দ্রব্যে দেবে তখন রিয়েল ইনকাম। ধরা যাক বাজারে 1 কেজি চালের দাম, প্রাইস পার কেজি রাইস, ধরা যাক ₹10। ধরা যাক বাজারে 1 কেজি চালের দাম 10 টাকা, ঠিক আছে? ধরা যাক আমার ইনকাম, আমি কোথাও কাজ করি, সেখানে আমার মানি ওয়েজ 100 টাকা। তাহলে 100 টাকা খরচ করলে আমি ক কিলো চাল কিনতে পারবো? 10 কেজি। তাহলে আমি যেখানে কাজ করছি সে আমাকে 100 টাকা দেওয়া আর 10 কেজি চাল দেওয়া একই ব্যাপার। 10 কেজি চালটা হলে দ্রব্যের আকারে, যদি সে আমাকে 10 কেজি চাল দেয় তাহলে বলে রিয়েল ওয়েজ দিল, যদি আমাকে বলে না চাল তুমি কিনে না আমি তোমায় 100 টাকা দিলাম, তাহলে মানি ওয়েজ দিল। ঠিক আছে? আমরা একটু আগেই বলেছি ওয়েলথ, আমরা বলেছি রিসোর্স, এবং আমরা এখানে বললাম ইনকাম। এর মধ্যে পার্থক্য কি আমরা বলেছিলাম, বলবো। ওয়েলথ রিসোর্স ওয়েলথ, কিন্তু রিসোর্স আমরা ন্যাচারালি পেতে পারি, ওয়েলথ আমাদের ক্রিয়েট করতে হয়। ওয়েলথের সঙ্গে ইনকামের সম্পর্ক কি? ওয়েলথ কোনো টাইম রেফারেন্সে মাপা যায় না। আমরা বলি ইনকাম মানে টাইম রেফারেন্স, ইনকাম পার মান্থ, ইনকাম পার অ্যানাম, ইনকাম পার ডে, কিন্তু ওয়েলথ পার ডে, ওয়েলথ পার অ্যানাম বলতে পারি না। ইনকাম ফর টাইম বিং, অ্যাক্রুয়াল অফ ইনকাম ক্রিয়েটস ওয়েলথ। ইনকাম জমতে জমতে ওয়েলথ তৈরি হয়। আমি ইনকাম করি, আমি প্রত্যেক মাসে 1000 টাকা করে জমাই, 10 বছর 20 বছর 15 বছর বাদে আমার ব্যাংকে হলো 5 লাখ টাকা, দ্যাট ইজ ওয়েলথ। টাইম বিংয়ে যেটা আমার হাতে একটা পার্চেজিং পাওয়ার তৈরি হলো বিশাল, দ্যাট ইজ ওয়েলথ। ওয়েলথ আমার পার্চেজিং পাওয়ার দেয়।
আর ইনকামকে আমরা সবসময় মাপবো টাইম রেফারেন্সে। রিসোর্স আর ওয়েলথ দুটোই ওয়েলথের জায়গায়, ওয়েলথ আমাদের জেনারেট করতে হয়, ওয়েলথ রিসোর্স আমরা ন্যাচারালি পাই অটোমেটিক্যালি। এই আইডিয়াগুলো খুব জরুরি যেগুলোতে ঢুকতে গেলে। তাহলে ডিমান্ডের জায়গাটা বোঝা গেল কেন হয়। এবার এমন কিছু ক্ষেত্র আছে যেখানে দাম বাড়লে ডিমান্ড বেড়ে যায়, দাম কমলে ডিমান্ড কমে যায়। তার সব থেকে বাস্তব প্র্যাকটিক্যাল উদাহরণ হচ্ছে শেয়ার বাজারে। শেয়ারের যেই দাম বাড়বে শেয়ারের চাহিদা বেড়ে যাবে। এখন শেয়ারের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, যুদ্ধ থেমে গেছে, ভয়ঙ্কর। এখন দেখবে খবরের কাগজে একটা ষাঁড় শিং উঁচিয়ে দৌড়চ্ছে, মানে বুল মার্কেট। আর কিছুদিন আগে দিচ্ছিল একটা ভাল্লুকের ছবি, মানে বিয়ার মার্কেট, মানে প্রাইস পড়ছে, সেন্সেক্স পড়ছে, নিফটি পড়ছে। ঠিক আছে, তো শেয়ার বাজারে শেয়ার এমন একটা দ্রব্য যার দাম বাড়লে চাহিদা বাড়ে, দাম কমলে চাহিদা কমে। এরকম দ্রব্য আছে যেখানে দাম বাড়লে চাহিদা বাড়ে, দাম কমলে চাহিদা কমে। এই যে আমরা সাধারণত ল যেটা বললাম যে দাম বাড়লে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে, কিন্তু যেটা আমরা বলছি তার বিপরীতে, এটা তার ব্যতিক্রম। কারণ আমরা নর্মালি কি দেখি, যে জিনিসের দাম বেশি সেটা কম করে কিনে নর্মাল দেখি। তো এমন জিনিস খুব কম দেখি যেখানে দাম বাড়ছে চাহিদা বাড়ছে। তাই এটাকে কি বলা হয়, ব্যতিক্রম, এক্সেপশন। এই এক্সেপশন দ্রব্যগুলোর নাম বলা হয় গিফেন দ্রব্য। গিফেন বলে একজন অর্থনীতিবিদ এই দ্রব্যটার ব্যাখ্যা দিয়েছিলেন কেন কেন এটা হয়। অর্থাৎ প্রধান খাদ্যদ্রব্য, লাক্সারি গুডস, এই ক্ষেত্রে আমরা, বা যেখানে আমরা দ্রব্যের কোয়ালিটিটাকে গুরুত্ব দেবো, সেক্ষেত্রে চাহিদার নিয়ম কাজ করবে না। ঠিক আছে, অর্থাৎ আয়ারল্যান্ডের মানুষদের প্রধান খাদ্য ছিল আলু। একসময় আলুতে মড়ক দেখা দিল, আলুর উৎপাদন কমে গেল, আলুর দাম এত বেড়ে গেল তার তুলনায় অনেক সস্তা হয়ে গেছে মাছ, মাংস, জ্যাম, জেলি, দুধ, বাটার। ভাবা গেল গরিব মানুষগুলো তো এতদিন এগুলো খেতে পায়নি, তাহলে এখন আলুর তুলনায় এগুলো সস্তা, তাহলে ওরা এগুলোই খাবে। কিন্তু তাহলে উল্টো কেস, মাছ, মাংস, জ্যাম, জেলি, দুধ এর চাহিদা কমে গেছে, আরও আলুর চাহিদা বেড়ে গেছে। কেন এমন ঘটলো, গিফেন তার ব্যাখ্যা দিলেন। ঠিক আমাদের দেশে আমাদের প্রধান খাদ্য কি, ভাত। তাহলে যদি চালের দাম বেড়ে যায়, আমরা কি আধপেটা করে খাবো, না একবেলার খাবারটা দুবেলা ভাগ করে খাবো, না একদিন করে উপোস করবো আর একদিন করে খাবো? করা যাবে না, কারণ ভাত আমাদের প্রধান খাদ্য। তাহলে সেই জায়গাটাকে মেনটেন করতে গেলে আমাদের অন্যান্য খরচ কমাতে হবে। চালের খরচ কমে গেলে, চাল যেহেতু প্রধান খাদ্য, আমার মনে হবে চালের দাম ভবিষ্যতে আরও বাড়বে। তাহলে সেখানে আমি এইটা করব। হ্যালো, চলে আসছো? ঠিক আছে। তাহলে আমরা যেটা বলছি যে এই ধরনের দ্রব্যকে বলা হয় গিফেন। এরকম বিভিন্ন দ্রব্য আমরা পাই যেখানে চাহিদা নেই। আবার কিছু ক্ষেত্রে আমরা জানি আয় বাড়লে চাহিদা বাড়ে, আবার কিছু ক্ষেত্রে হচ্ছে আয় বাড়লে চাহিদা কমে যায়। যে ক্ষেত্রে আয় বাড়লে চাহিদা বাড়ে নর্মাল, যে ক্ষেত্রে দাম বাড়লে চাহিদা কমে নর্মাল, যে ক্ষেত্রে দাম বাড়লে চাহিদা বাড়ে গিফেন, যে ক্ষেত্রে আয় বাড়লে চাহিদা কমে তাকে বলা হয় ইনফেরিয়র, নিকৃষ্ট দ্রব্য। যে দ্রব্যগুলো আমাদের যত ইনকাম বাড়বে তত তার চাহিদা কমবে। ঠিক আছে, এবার তুমি যদি বলো স্যার নিকৃষ্ট দ্রব্যের উদাহরণ কি, না, এই উদাহরণটা তৈরি করা হয় উইথ রেসপেক্ট টু ইনকাম। তোমার কাছে যেটা নিকৃষ্ট আমার কাছে সেটা উৎকৃষ্টই হতে পারে আমার ইনকাম অনুযায়ী।
আজকে আমি যে চালের ভাত খেয়ে এসেছি আমার ইনকাম অনুযায়ী উৎকৃষ্ট, কিন্তু আম্বানির ইনকাম অনুযায়ী ওটা নিকৃষ্ট। ওর বাড়ির পোষা গরু ছাগল খেয়েছে ওই চাল, তাহলে ওর কাছে ইনফিরিয়র গুডস ওটা। ও ভাবতেই পারছেন ওই চালের ভাত খাওয়া যায়। আমি আস্তে আস্তে রাস্তার ধারে দাঁড়িয়ে 10 টাকার ভাঁড়ে একটা চা খেলাম। মুকেশ আম্বানির স্ত্রীর 1 কাপ চায়ের দাম 5 লক্ষ টাকা। ও তো ভাবতেই পারে 10 টাকার ভাঁড়ে চাটা খাওয়া যায়, দেখলেই অজ্ঞান হয়ে যাবে ওই চা খেতে দেখলে। ও জ্ঞান আর ফিরবেই না। তার মানে কি, আমার ইনকাম অনুযায়ী নিকৃষ্ট দ্রব্য তৈরি হয়। নিকৃষ্ট বলে কিছু হয় না, ইনকামের পার্সপেক্টিভে নিকৃষ্ট তৈরি করা হয়। ঠিক আছে? যোগানের নিয়ম কি? দাম বাড়লে যোগান বাড়বে, দাম কমলে যোগান কমবে। তাহলে দামের সঙ্গে যোগানের সম্পর্ক কেমন হয়? আমরা যদি এদিকে সাপ্লাই মাপি আর এইদিকে যদি প্রাইস মাপি, তাহলে দাম যত বাড়বে যোগান বাড়বে, দাম যত বাড়বে যোগান বাড়বে, দাম যত কমবে যোগান কমবে। তাহলে এইটা যোগান রেখা, এটা যোগান রেখা, এটা চাহিদা রেখা। এই যে যোগান আর চাহিদার কথা বলছি, এইটা আমরা আঁকছি কোনো একজন ব্যক্তির, তাই এটা মাইক্রো ইকোনমিক্স অ্যানালিসিস। এটা মাইক্রো, ঠিক আছে? এটা তোমার চাহিদা তোমার যোগান, সেটা আমরা আঁকলাম, যেটা প্রাইসের উপর ডিপেন্ড করে হয়েছে। কারণ তুমি প্রথমে বাজারে গিয়ে তোমার হাতে ইনকাম আছে, ইনকাম তোমার ফিক্সড, তুমি মাস গেলে একটা মাইনে পাচ্ছ ফিক্সড। কিন্তু বাজারে গিয়ে তোমার কাছে যেটা ভ্যারিয়েবল প্রাইস, তাই আজকে তুমি যতটা বাজার করলে পরের দিন তুমি ততটা বাজার করছো, তাতে কম করছো কারণ দাম বেড়ে গেছে। তাই তোমার কাছে চাহিদার ফাংশন হলো প্রাইস। এটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স অ্যানালিসিস। যখন ডিমান্ড এবং সাপ্লাই ফাংশন অফ প্রাইস, যখন ডিমান্ড এবং সাপ্লাই ফাংশন অফ প্রাইস, তখন এইটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স অ্যানালিসিস। ঠিক আছে? এবার যখন ম্যাক্রোতে আসি, তুমি কেনাকাটা করছো তোমার কনজামশন, ও কেনাকাটা করছে ওর কনজামশন, সবার কনজামশন যদি নিই তাহলে সবার টোটাল কনজামশন, এইটা একটা দেশ 1 2 3 4 5 6 10 জন, তাহলে 10 জনের কনজামশন যদি নিই তাহলে দেশের মোট কনজামশন, দ্যাটস এগ্রিগেট ম্যাক্রো ইকোনমিক অ্যানালিসিস। তাহলে যখন ম্যাক্রোতে এলাম তখন তুমি হয়তো দাম বেশি বলে কম কিনলে, কিন্তু ও কিন্তু দাম বেশি বলে কম কিনে, ও কিন্তু বেশি কিনেছে কারণ ওর ইনকামের জায়গা থেকে। কিন্তু আমরা সবাই যখন ম্যাক্রোতে যাচ্ছি তখন আমাদের সবাই ওই ওই ইকোনমিতে ওই দ্রব্যটার ডিমান্ড তৈরি হচ্ছে ইকোনমির ইনকামের উপর বেস করে। তাই ম্যাক্রো ইকোনমিক্সে ডিমান্ডের ফাংশন হলো ইনকাম। ঠিক আছে? আমি যা ইনকাম করি আমি সব টাকার কেনাকাটা করি না, আবার এও নয় ইনকাম যখন শূন্য তখন কেনাকাটাও শূন্য, তাই করি কি? করি না। তাহলে এমন হতে পারে ইনকাম শূন্য, আমার খরচ আছে, আমার কেনাকাটা আছে নিজস্ব। তাহলে যখন আমার কেনাকাটা, তোমার কেনাকাটা, গোটা ইকোনমির কেনাকাটা ইনকামের উপর ডিপেন্ড করে না, ইনকাম থাকুক বা না থাকুক ইকোনমি একটা কেনাকাটা করে। তাহলে ইনকাম নিরপেক্ষ যে কনজামশন তাকে বলা হয় অটোনোমাস কনজামশন। অর্থাৎ আমাদের যে কনজামশন তৈরি হয়, আমাদের যে কনজামশন ডিমান্ড, ধরা যাক আমাদের ইন্ডিভিজুয়াল, আমাদের দেশে ইন্ডিভিজুয়াল আছে 1 2 3 এইভাবে
এন। তাহলে প্রথম লোকটার কনজামশন মাইক্রো ইকোনমিক্স C1, দ্বিতীয় লোকটার কনজামশন C2, তৃতীয় লোকটার কনজামশন হবে C3, এইভাবে যাবে CN। তাহলে গোটা দেশে এন সংখ্যক লোক তারা কনজাম করেছে। তাহলে আমি যদি সবার কনজামশন যোগ করে দিই তাহলে এটার নাম হচ্ছে এগ্রিগেট, কারণ যোগ করেছি মানে এগ্রিগেট। এগ্রিগেট কনজামশন, কনজামশন যাকে বলা হয় সি বড় হাতে। তাহলে ম্যাক্রো কি? এগ্রিগেশন অফ মাইক্রো। হোয়াট ইজ ম্যাক্রো? এগ্রিগেশন অফ মাইক্রো, আর কিচ্ছু না। তাহলে ম্যাক্রোর বেস হচ্ছে মাইক্রো, মাইক্রোর উপর বেস করে ম্যাক্রো তৈরি হয়। আমরা মাইক্রোকে যোগ করে পাই ম্যাক্রো। ঠিক আছে, আমার যে কনজামশন, কনজামশন এক্সপেন্ডিচার independent of income called autonomous consumption. Autonomous consumption এটাকে বলা হয় অটোনোমাস কনজামশন, যেটা যেটা ইনকামের উপর ডিপেন্ড করে না। অর্থাৎ আমার যদি ইনকাম শূন্য হয়, অর্থাৎ আমার ইনকাম এই ইনকামকে যদি আমরা ওয়াই বলি, যখন আমার ইনকাম শূন্য তখনও আমার কনজামশান 30 টাকা, যখন আমার ইনকাম 100 তখন আমার কনজামশান 30 টাকা, যখন আমার ইনকাম 1000 তখন আমার কনজামশান 30 টাকা। অর্থাৎ এই কনজামশান ইনডিপেন্ডেন্ট অফ ইনকাম, তাই এর নাম অটোনোমাস। বোঝা গেল? অর্থাৎ তুমি দেখো তোমার আমার একটা অটোনোমাস কনজামশন আছে, তাতে আবার ইনকাম যাই হোক না কেন সেটা আমরা কনস্ট্যান্ট একটা ফিক্সড খরচ আমরা করি, এটাকে বলা হয় অটোনোমাস। আর যে কনজামশন এক্সপেন্ডিচার ডিপেন্ডস অন ইনকাম called induced consumption. ইনকাম বাড়ছে, কনজামশন বাড়ছে, ইনকাম কমছে, কনজামশন কমছে। তাহলে যখন কনজামশনকে প্রভাবিত করবে ইনকাম, তার মানে ইনডিউস করছে, প্রভাবিত করছে, ইনডিউস করছে, তাই একে বলা হয় ইনডিউসড। আমাদের যা ইনকাম হয় সবটা কি আমরা খরচ করি? অটোনোমাস মানে হচ্ছে তোমার দেখো ইনকাম চেঞ্জ হলেও কনজামশনে কিন্তু কোনো চেঞ্জ নেই। তোমার যখন ইনকাম শূন্য তখন তুমি 30 টাকার কিনেছো, যখন তোমার 100 টাকা ইনকাম তখন তোমার খরচ 30 টাকা, যখন তোমার 1000 টাকা তখনও খরচ 30 টাকা। মানে তুমি দেখবে তোমার পার মান্থ একটা কনস্ট্যান্ট খরচ আছে, তোমার বই কেনা, পেন কেনা, পেনের কালি কেনা, ফোনে রিচার্জ করা, একটা কনস্ট্যান্ট কস্ট আছে। আমার বাড়ি ভাড়া, একটা কনস্ট্যান্ট বাড়ি ভাড়া আছে, এই খরচটা কিন্তু চেঞ্জ হবে না, তাই তো? তাহলে এইটা কিন্তু ইনকাম বাড়ুক বা কমুক চেঞ্জ হবে না। তাহলে এটা হচ্ছে ইনকামেও ডিপেন্ড করছে না এই খরচটা, ইনডিপেন্ডেন্ট অফ ইনকাম এই খরচটা, তাই এর নাম অটোনোমাস, অটোমেটিক, এই ইনকামের দ্বারা প্রভাবিত হচ্ছে না। বোঝা গেল? আর যে কনজামশন ইনকামের দ্বারা প্রভাবিত হবে তাকে আমরা কি বলবো? ইনডিউসড। তাকে আমরা কি বলবো? ইনডিউসড মানে প্রভাবিত। ঠিক আছে, আমাদের যতটা ইনকাম হয় আমরা কি সব টাকার কেনাকাটা করি? ধরা যাক আমার ইনকাম 100 টাকা, ধরা যাক আমার ইনকাম 100 টাকার, তাহলে কি আমি 100 টাকাই খরচ করে দেবো?
করব না। তাহলে 100 টাকার একটা পার্ট খরচ করব। এই পার্টটা বিভিন্ন জনের বিভিন্ন হতে পারে। ধরো যাক কারুর খরচের হাত একটু বেশি, কেউ একটু কৃপণ, পয়সা খরচ করতে তার একটু গায়ে বাজায়, এখন খরচ করবো, থাক পরে করবো। তাহলে এই যে খরচ, ইনকাম একটা পার্সেন্টেজ। ধরা যাক আমার ইনকাম যদি 100 টাকা হয়, আমি খরচ করি 60 টাকার, তাহলে 40 টাকা আমি কি করে রেখে দিই কবে কালকের খরচের জন্য। তা কালকের খরচটাকে আজকে হাতে রাখি, তার নাম হচ্ছে সেভিংস। সেভিংস কি? কালকের খরচের আজকের নাম সেভিংস। কালকে যে খরচটা করবো 40 টাকা, আজকে এটা আমি পকেটে রেখেছি, তাহলে আজকে এটার নাম সেভিংস, খরচ নয়। কালকে এটা খরচ হবে। বোঝা গেল? আর এই খরচটা কি? 100 টাকার 60, তার মানে আমি বলবো এইটা প্রায় 60%। এই যে 60% অর্থাৎ ইনকামের একটা পার্সেন্টেজ, তার মানে এইটাকে বলা হয় প্রোপেনসিটি। এই পার্সেন্টেজটাকে বলা হয় প্রোপেনসিটি। টু কনজিউম, খরচ করার ইচ্ছা। অর্থাৎ আমার ইচ্ছে হচ্ছে যদি আমার 100 টাকা আয় হয়, 60 টাকা খরচ করার ইচ্ছে থাকে ভেতরে। কারোর ভেতর থেকে 80 টাকার খরচ করার ইচ্ছা, কারোর থেকে 50 টাকা খরচ করার ইচ্ছা। এই যে খরচ করার যে ইচ্ছা ভেতরে, যেটা হাতে এলে আমি করতে পারি, দ্যাট ইজ প্রোপেনসিটি, প্রবণতা খরচ করার। বোঝা গেল? তার মানে যদি আমি ধরি আমার 0.6 হচ্ছে প্রবণতা, তাহলে আমার যখন 100 তখন 60 টাকা। যদি আমার ইনকাম বেড়ে 150 হয়, তাহলে খরচ কত হয়ে যাবে? 90। বোঝা গেল? যদি আমার ইনকাম বেড়ে 200 হয়, তাহলে কত হয়ে যাবে? অর্থাৎ 6 দুগুণে 120, 0.6 12 120। তার মানে আমার ইনকাম চেঞ্জ হচ্ছে, খরচও চেঞ্জ হচ্ছে। যখন 100 টাকা ছিল 60 টাকা খরচ করছিলাম, যে 150 টাকা হলো 90 টাকা খরচ করছি, যেই 200 টাকা হলো 120 টাকা খরচ করছি। তাহলে খরচ কার দ্বারা প্রভাবিত হচ্ছে? ইনকামের দ্বারা। এর নাম ইনডিউসড কনজামশন। এর নাম ইনডিউসড। ইনকাম এই খরচকে প্রভাবিত করছে, চেঞ্জ করছে। বোঝা গেল? তাহলে খরচটা কি করে? ডিমান্ড। তাহলে আমাদের ইকোনমিক্সে যে প্রবলেম আমরা পড়বো ইউপিএসসিতে, যে আমরা বলবো ডিমান্ড বাড়াতে হবে, আমরা বলবো এমপ্লয়মেন্ট করতে হবে, বেকার কমাতে হবে, দারিদ্র দূর করতে হবে, পলিসি। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে ডিমান্ড। লোকে যদি কেনে বেশি, বেশি করে উৎপাদন হবে, বেশি করে উৎপাদন হলে লেবার বেশি করে কাজ পাবে, লেবারের কাজ হলে লেবার হাতে ইনকাম আসবে, সেই ইনকাম নিয়ে তারা বাজারে গিয়ে কিনবে। ইনকাম যদি বাড়ে, কেনা বাড়বে, ডিমান্ড বাড়বে, ইকোনমি এক্সপ্যান্ড হবে, এর নাম গ্রোথ। এই তো পড়বো আমরা। বোঝা গেল জায়গাটা? তো আমরা এই জায়গাগুলোকে ধরো যে ইনডিউসড ইনকাম, এটা ইনকামের দ্বারা প্রভাবিত হচ্ছে বলে এটা ইনডিউসড। তাহলে ইনকাম যত বাড়বে তত কি বাড়বে? কনজামশন বাড়বে, আমার ডিমান্ড বাড়বে। তার মানে ইকোনমিক ডিমান্ড বাড়বে, তাহলে ডিমান্ড বাড়লে আউটপুট বাড়াতে হবে। তাই কনজামশনকে কি বলা হয়? ইঞ্জিন অফ গ্রোথ। একটা ইকোনমির ইঞ্জিন অফ গ্রোথ কনজামশনকে এই কারণে বলা হয়। কারণ কনজামশন যত বাড়বে, উৎপাদন বাড়াতে হবে। উৎপাদন বাড়া মানে আমার জিডিপি বাড়া, তাহলে গ্রোথ বাড়ে, জিডিপি বাড়া মানে গ্রোথ। সেই জায়গা থেকে এগোবো। ঠিক আছে? বোঝা গেল? একটু ব্রেক লাগবে কি না কন্টিনিউ করব? ব্রেক দেবো? ঠিক আছে, 10 মিনিটের ব্রেক। ও আচ্ছা, নেবে না। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে বলো, ডিমান্ড আর সাপ্লাই